আসসালামু আলাইকুম। আজকে আমার চ্যানেলের যে ফ্রি ফাউন্ডেশন কোর্সের ভিডিওগুলো দিচ্ছিলাম সেই কোর্সের শেষ ভিডিও হতে যাচ্ছে আজকে। আর এর পরবর্তী সময়ে আমি যে ভিডিওগুলো দেব সেটা আহ, এই যে প্রিভিয়াস যে ভিডিওগুলো দিছি সেগুলোকেই আরও অনেক সহজভাবে কিংবা যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো আনবো। আর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে যে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়, এসএমসির স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। ওইটার উপর আমি একটি আপনাদের এন্টি স্ট্র্যাটেজির একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। আর আমার ভিডিও আনতে একটু লেট হয়, হতে পারে যে মাসে 2টা কি 3টা ভিডিও আমি দিতে পারি, এর চেয়ে বেশি ভিডিও আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। কারণ আমার স্টুডেন্ট আছে, তাদেরকে তাদের ক্লাস নিতে হয়, আমার নিজের ট্রেড করতে হয়, তারপরে সব কিছু মেনটেন করে আসলে সোশ্যাল মিডিয়াতে মানে এই ভিডিওগুলো পাবলিশ করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। তো এই কারণে কিন্তু আমার ভিডিও দিতে অনেক লেট হয়। তো আজকে যে ভিডিওটা দেব সেই ভিডিওটা আমার কোর্সের শেষ ভিডিও। এই কোর্সের যে ভিডিওগুলো আপনারা কন্টিনিউ সিরিয়ালভাবে দেখবেন, আমার প্লে লিস্টও করা আছে আমার চ্যানেলে। দেখে আপনারা ব্যাক টেস্ট করবেন। বারবার আমি বলতেছি, ব্যাক টেস্ট না করে আপনারা কেউই রিয়াল মানি ডিপোজিট করতে যাবেন না। কারণ রিয়াল মানি ডিপোজিট যদি করেন আর যদি কোনো ব্যাক টেস্ট অথবা ডেমো প্র্যাকটিস যদি আপনাদের না থাকে, সেই ক্ষেত্রে রিয়াল মানি ডিপোজিট করা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ আপনি করবেন না। কারণ আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না যে আমি আপনাদেরকে বলবো যে ফরেক্স মার্কেটে আসেন, এইখানে আমার কোর্স কমপ্লিট করলেই আপনি লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন, এরকম কোনো প্রলোভন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো এইখানে আপনারা সবাই জানেন এটা অনেক রিস্কি মার্কেট, অনেকে হয়তো অনেক টাকা লস করে বসে আছেন। তো এই জন্য এই কোর্সের সব বিষয়বস্তুগুলো ভালোভাবে বোঝেন, দরকার হয় এক ভিডিও 2বার 3বার করে দেখেন, তারপর সেটার উপর ব্যাক টেস্ট করেন। আপনার রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি ডিপোজিট করে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু ব্যাক টেস্ট ছাড়া, ডেমো প্র্যাকটিস ছাড়া যেন আপনার রিয়াল মানিতে যান না। আর একটা বিষয় যে আপনারা জানেন বোধহয় যে আমার পেইড স্টুডেন্ট আছে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি আপনারা কেউ আমার পেইড কোর্সে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আবার আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে একটা হোমওয়ার্ক গ্রুপ আছে, যেই হোমওয়ার্ক গ্রুপে যে আমার যে পেইড স্টুডেন্টরা হোমওয়ার্ক দিচ্ছে ওইখানে, তাদের সাথে আপনারা পার্সোনালি যোগাযোগ করে দেখতে পারেন, শুনতে পারেন যে আমি আসলে কেমন শিখাই, তারা নতুন কিছু শিখতেছে কিনা। মানে ইউটিউবে তো আমরা নর্মালি একই জিনিস ঘুরে ঘুরে দেখি, তাই না? যেই এক এক চ্যানেলে যেটা থাকে পরবর্তী অন্যান্য ভিডিওতে চ্যানেলে ওই একই বিষয়বস্তু ঘুরে ফিরে দেখায়, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই ওয়ার্ডার ব্লগ, ওইসব ছাড়া তো অ্যাকচুয়ালি আমরা তেমন কিছু পাই না। তো এখন আমার স্টুডেন্টদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আসলেই তারা নতুন কিছু জানতেছে নাকি আমি আমি আপনাদেরকে মিথ্যা বলতেছি। তো তারা কি আমার সাথে কোর্স করে হ্যাপি আছে? তারা কি কিছু করতে পারবে বলে মনে করেন ওনারা এখন? এইটা ওনাদের কাছ থেকে আপনারা জেনে নেন, জেনে নিয়ে যাচাই বাছাই করে যদি আপনাদের কোর্স করার ইচ্ছা থাকে, তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমার কোর্সের নির্দিষ্ট কোনো সময় নাই, যে যখন আম, থেকে শুরু করতে চায় তখন থেকেই সে শুরু করতে পারবে। কারণ ধরেন ফর এক্সাম্পল আমার আম, গত পরশুদিন 2টা স্টুডেন্ট আসছে, তাদের একটা ক্লাস আমি নিছি। এখন আজকে যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই একটা ক্লাস আমি আপনার সিঙ্গেল নেব, নেওয়ার পরে আমার ওই গ্রুপে আমি আপনাদেরকে দেব। আর আমার গ্রুপে 5 জনের বেশি থাকে না, সবার মাইক্রোফোন অন করা থাকে। কোনো জিনিস কোনো জায়গায় আটকে গেলে, বুঝতে না পারলে আমাকে তারা কোশ্চেন করে এবং সাথে সাথে ক্লাসেই তারা সেটা বুঝে নেয়। এবং হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম আছে। যেমন আপনারা একটা জিনিস দেখতে পারেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেই গ্রুপে যে দেখতে পারেন যে ইউটিউবের যে বিষয় সেই সবের উপরেই কিন্তু ওনারা হোমওয়ার্ক দেয়। ইভেন ওনারা মোটামুটি অনেকেই পেইড স্টুডেন্ট আছেন ওখানকার। তো ওনারা কিন্তু ইউটিউবের বিষয়বস্তু নিয়েই আমাকে হোমওয়ার্ক দেয়। কিন্তু অ্যাডভান্সের কোনো বিষয় কিন্তু ওনারা ওই গ্রুপে হোমওয়ার্ক দেয় না, ওই হোমওয়ার্কগুলো দেয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে। কেন এটা? কারণ আমি চাই না যে আমার এই বিষয়গুলি পাবলিকের কাছে চলে আসুক। আবার কারুর কাছে এরকম, কারুর কাছে এই বিষয়বস্তুগুলো গেলে সেগুলো নিয়ে হয়তো তারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় ভাইরাল করার চেষ্টা করতে পারে। তো এতে করে কি হবে, যদি এরকম পাবলিকের মধ্যে একেবারে ওপেন প্ল্যাটফর্মগুলোতে চলে আসে এইসব বিষয়গুলি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার মানে এই সব কোর্সের বিষয়গুলো নতুন করে তারা আপডেট করবে, আমাদেরকে আবার তাদের কাছে যেতে হবে কোর্স করার জন্য। ইভেন আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকেও আবার আমার কাছে আসতে হবে সেই সেই আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আমি আমার পেইড স্টুডেন্টদেরকে বলছি যে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি যেন ওনারা হোমওয়ার্ক দেন, ওনারা যেন আমার টেলিগ্রাম গ্রুপে হোমওয়ার্ক না দেন। তো টেলিগ্রাম গ্রুপে শুধুমাত্র এই বিগিনার লেভেলের যে কোর্সটা যেটা আমি ইউটিউবে ফ্রি দিচ্ছি সেটার হোমওয়ার্কই ওনারা দেন। আর আমার কাছে আসলে আমি সেই স্টুডেন্টকে একেবারে গোড়া থেকেই শুরু করি, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত তাদেরকে শিখাই। সেই জন্য যেহেতু বিগিনার থেকে শিখাই, এই জন্য এই ইউটিউবের ভিডিওগুলোর যে বিষয়বস্তু আমি এখানে বলতেছি আপনাদেরকে, এগুলো ওনাদেরকে
শেখানো হয়। তারপর তারা অ্যাডভান্স ক্লাসগুলো করতে পারে আমার সাথে। তো কেউ যদি পেইড কোর্স করতে চান, আমাকে যদি মেন্টর হিসেবে আপনার যদি মনে হয় যে না আমার কাছ থেকে আসলে কিছু শেখার আছে, আমার এই ইউটিউব ভিডিওগুলো দেখেও যদি মনে হয় যে আমার কাছ থেকে আসলে কিছু পাবেন আপনারা, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমি এর আগের ভিডিওগুলোতে আমি কো রিলেশন নিয়ে কথা বলছিলাম যে আমাদের কো রিলেটেড কিছু কারেন্সি আছে, কো রিলেটেড কিছু পেয়ার আছে। সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করি। যেমন ধরেন যে ইকোনমিক ক্যালেন্ডারে যদি একটা কারেন্সির নিউজ আসে, তাহলে সেই কারেন্সির নিউজটা অন্যান্য কোন কোন কারেন্সির উপর প্রভাব বিস্তার করতে পারে সেটা একটু জানি আগে। যেমন আমরা আমরা জানি যে কো রিলেটেড যেই কারেন্সিগুলো সেগুলো তার ভিতর একটা আছে হলো আপনার ইউরো ইউরো ইউরোর সাথে আছে জিবিপি, আর আছে হলো সুইস ফ্র্যাঙ্ক সিএইচএফ। এখন ইউরোর যদি একটা নিউজ আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখি, তাহলে সেই নিউজটা জিবিপির উপর আবার সিএইচএফ মানে সুইস ফ্র্যাঙ্কের উপরও প্রভাব ফেলে। যেমন ইউরো যদি দেখায় আমাদেরকে স্ট্রং, তাহলে সেই একই সাথে একই সময়ে জিবিপিও স্ট্রং হয়, সুইস ফ্র্যাঙ্কও স্ট্রং হয়। এই তিনটা কারেন্সি একই সাথে কাজ করে। তাহলে আমরা যদি জিবিপির কোনো নিউজ পাই, যদি দেখি যে জিবিপি উইক, তাহলে চার্টে দেখবেন জিবিপি উইক থাকবে, সুইস ফ্র্যাঙ্কও উইক থাকবে, আবার ইউরো উইক থাকবে। আচ্ছা, এর সাথে আরও কো রিলেটেড যেই কারেন্সি আছে সেটা হলো একটা অজি ডলার, মানে অস্ট্রেলিয়ান ডলার, আর একটা আছে হলো নিউজিল্যান্ড ডলার। এখন নিউজিল্যান্ড ডলার যদি স্ট্রং হয় তাহলে অজি ডলার স্ট্রং হবে, আবার অজি ডলার যদি স্ট্রং হয় নিউজিল্যান্ড ডলার স্ট্রং হবে। এগুলো হলো কো রিলেটেড কারেন্সি। এখন আর আছে হলো যে কো রিলেটেড পেয়ার। কো রিলেটেড পেয়ার মানে সবগুলো পেয়ার একই দিকে, ওই চার্টগুলো দেখবেন যে একই দিকে মুভ করে। যদি ইউরো ইউএসডি ইউরো ইউএসডি চার্ট যদি উপর দিকে যায়, তাহলে জিবিপি ইউএসডি চার্টও দেখবেন একই দিকে একই ডিরেকশনে যাবে। আবার সাথে সাথে অজি ডলার ইউএসডি ইউএসডি, তারপর আছে হলো নিউজিল্যান্ড ডলার ইউএসডি, এই চারটা ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি, নিউজিল্যান্ড ডলার ইউএসডি। মানে ইউরো ইউএসডি চার্ট যদি উপর দিকে যায় তাহলে জিবিপি ইউএসডি উপর দিকে যাবে, অজি ডলার ইউএসডি উপর দিকে যাবে, নিউজিল্যান্ড ডলার ইউএসডিও উপর দিকে যাবে। কিন্তু এর মানে এই না, এইটা ভাববেন না আপনারা যে ইউরো ইউএসডি যদি আমরা সেশন ব্রেক পাই, সেই সেশন ব্রেকে যদি আমরা একটা এন্ট্রি খুঁজি, সেই ক্ষেত্রে একই সাথে সাথে জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি, নিউজিল্যান্ড ডলার ইউএসডি সবগুলোতেই আমরা সেশন ব্রেক পাবো এমন না। ইউরো ইউএসডি যদি আপে মুভ দেখায়, ধরেন ইউরো ইউএসডি আমাদেরকে একটা সেশন ব্রেক দেখাইলো, একটা সেশনের পর একটা ব্রেক পাইলাম আমরা কোনো একটা নিউজের মাধ্যমে, তাহলে দেখবেন জিবিপি ইউএসডি হতে পারে, জিবিপি ইউএসডি একটা বুলিশ মুভ পাবেন আপনি ওই চার্টে। আবার অস্ট্রেলিয়ান ডলার ইউএসডিতেও একটা বুলিশ মুভমেন্ট পাবেন, আবার নিউজিল্যান্ড ডলার ইউএসডিতেও একটা বুলিশ মুভমেন্ট পাবেন। কিন্তু এই মানে প্রত্যেকটাতে যে আপনাদেরকে সেশন ব্রেক দেখাবে এমন না। তো বুলিশ মুভমেন্ট যখন পাবেন তখন আপনি কনফার্ম থাকবেন যে হ্যাঁ, চার্ট এখন উপর দিকে যাবে, কারণ আমার ইকোনমিক নিউজ আসছে যে ইউরো স্ট্রং। তাহলে ইউরো স্ট্রং যদি নিউজ আসে, সেই ক্ষেত্রে আমরা হতে পারে যে জিবিপি ইউএসডিতে আমরা সেশন ব্রেক পাইলাম, অথবা অজি ডলার ইউএসডিতে আমরা সেশন ব্রেক পাইলাম। কিন্তু অন্যান্য পেয়ারে যে আমাদেরকে সেশন ব্রেকই দেখাইতে হবে এমন কোনো মানে নাই, একটা বুলিশ মুভমেন্ট হলেই হবে। আর এইখানে ইউরো ইউএসডিতে যদি আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখি, তাহলে হতে পারে যে জিবিপি ইউএসডিতেও আমরা বুলিশ মুভমেন্ট দেখব, এবং এখানে জিবিপি ইউএসডিতেও একটা সেশন ব্রেক থাকবে। আবার দেখা যাবে যে তিনটাতেই সেশন ব্রেক আছে, নিউজিল্যান্ড ডলারের সেশন ব্রেক নাই, এমন হতে পারে। শুধু আমাদের কনফার্ম হতে হবে এই চার্টগুলো ওপেন করে যে ইউরো যে স্ট্রং, আমাকে যে দেখালো ইউরো স্ট্রং, এই সময়ে যেই সময় সেশন ব্রেক হলো ইউরো ইউএসডির, এই সময়ে আমার অন্যান্য চার্টে বুলিশ মুভ আছে কি না, এটা আমাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, এর সাথে মানে এই যে কোরিলেশন, এই চার্টগুলো সব একই দিকে মুভ করে। এখন এই আরও কিছু রিলেটেড কারেন্সি আছে যেগুলো অপোজিট ডিরেকশনে মুভ করবে। এটার একটা হলো ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, আর একটা আছে হলো ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক, আর একটা আছে হলো ইউএসডি ক্যাট। এই চার্টগুলো, উপরের এই চার্টগুলো যদি দেখেন যে একটা বুলিশ মুভমেন্ট দেখাচ্ছে, তাহলে এই নিচের এই কারেন্সি পেয়ারগুলির দেখবেন যে অপোজিট ডিরেকশনে মুভ দেখাবে। কেন দেখাবে? কারণ দেখেন এগুলোর বেস কারেন্সি হলো ইউএসডি, আর এইগুলোর বেস কারেন্সি কিন্তু এখানে কিন্তু বেস কারেন্সি ইউএসডিতে নাই। এগুলো হয়তো আপনারা বুঝতে পারেন যে বেস কারেন্সি কোয়াড কারেন্সিতে কি হয়, এগুলো হয়তো আপনারা জানেন। তো যাই হোক, এখন
এই যে এই একই সময়ে আপনারা এই চার্টগুলো সবগুলো আমরা বিগিনার লেভেলে কি করব, বিগিনার লেভেলে আমরা যখন ডেমো প্র্যাকটিস অথবা ব্যাক টেস্ট করব সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই 4টা কারেন্সি ব্যবহার করব এবং পাশাপাশি এই 3টা কারেন্সি রাখবো যে এই যে মুভগুলো আমরা পাচ্ছি এই মুভগুলো এই চার্টেও কি আসতেছে নাকি, মানে এইটা যদি বুলিশ মুভমেন্ট দেখায় তাহলে এটা বিয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে কিনা এই চার্টগুলি, এই দিকে একটু খেয়াল রাখবেন। মানে মোটামুটি আমরা এই 7টা কারেন্সি পেয়ার একই সাথে ওপেন করে রাখবো। রাখার পর আমরা দেখব যে যদি কোনো নিউজ আসে ইউরো ইউএসডি স্ট্রং, এখন ইউরো ইউএসডির সাথে যদি আপনি পান জিবিপি ইউএসডিও স্ট্রং, ফর এক্সাম্পল যে জিবিপি ইউএসডিতেও যদি আপনি সেশন ব্রেক পান, ইউরো ইউএসডিতেও যদি সেশন ব্রেক পান, আবার অপোজিট ডিরেকশনে ইউএসডি জেপিওয়াই ইউএসডি সুইস ফ্র্যাঙ্কও যদি আপনি সেশন ব্রেক পান, তাহলে কিন্তু আপনি একসাথে 3টা 4টা কারেন্সিতে এন্ট্রি নিতে পারতেছেন। তো এই জন্য কোরিলেটেড পেয়ারগুলো আমাদের জানা খুব জরুরি। আর এর সাথে আমরা এই দিকে ফোকাস রাখবো যে ইউরো যদি স্ট্রং হয় জিবিপি সুইস ফ্র্যাঙ্কও স্ট্রং হবে, অজি ডলার যদি স্ট্রং হয় নিউজিল্যান্ড ডলারও স্ট্রং হবে, মানে একটা অজি ডলারের নিউজ মানে সেটা নিউজিল্যান্ড ডলারেও প্রভাব ফেলবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই ক্যালেন্ডারটা কিভাবে দেখব, আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলছি যে আমাদের এইখানে দেখতে হবে যে কোন কারেন্সি কোন সময় উইক, কোন কারেন্সি কোন সময় স্ট্রং, অথবা শকিং স্ট্রং অথবা শকিং উইক। এইটা দেখার পর আমরা কি জানি যে আমাদের একটা সেশন থাকবে, সেশন ব্রেক থাকবে। যেমন সেশনটা যদি ধরেন যে আমাদের এশিয়া সেশন, যদি আমি এশিয়া সেশন কিভাবে দেখব, নিউ ইয়র্ক সেশন কিভাবে দেখব, লন্ডন সেশন কিভাবে দেখব, সব কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি। কেউ যদি এই ভিডিওতে নতুন হন তাহলে দয়া করে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেন, আমি সেখানে সেশন সম্পর্কে কি বলছি, কিভাবে আমরা ডিভাইড করব সেশনগুলো। আচ্ছা, যদি ধরেন যে আমাদের এশিয়া সেশনে এইভাবে একটা মুভ দেখাচ্ছে, এশিয়া সেশনের হাই এশিয়া সেশনের লো আমরা মার্ক করলাম, তারপর লন্ডন সেশন আসার সাথে সাথে যদি এইটা আমাদেরকে চার্টটা যদি দেখা যায় উপর দিকে যাচ্ছে এবং আমার এই প্রিভিয়াস সেশনের হাই যদি এভাবে ব্রেক করে এবং এই ব্রেকটা কিন্তু স্ট্রং ব্রেক হইতে হবে, স্ট্রং ব্রেক সম্পর্কেও কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি। তো এখন এই সেশন ব্রেক স্ট্রং একটা ব্রেকের পর এই যে স্ট্রং ব্রেকটা হলো, যেই সময় ব্রেকটা হলো আমার ইকোনমিক ক্যালেন্ডারে সেই সময়ই একটা নিউজ থাকতে হবে। এখন নিউজ যদি না থাকে, সেশন ব্রেক যদি হয় এরকমভাবে, তাহলে কিন্তু এই যে ব্রেকটা হলো, এই কেন ব্রেক হলো, মার্কেট কেন উপর দিকে গেল এবং কেন এখান থেকে আমি একটা বাই এন্ট্রি খুঁজবো, সে কেনর অ্যান্সার কিন্তু আমার কাছে থাকলো না। আমি কিন্তু জানলাম না যে কেন মার্কেট উপরে গেল। এখন কেন মার্কেট উপরে উপরে গেল এটা না জেনে এইখান থেকে যদি আমি বাই এন্ট্রি নেই, মানে কেন বাই নিচ্ছি সেটা আমি জানি না, তাহলে কিন্তু ওই প্যাটার্ন ট্রেডারদের মতোই অবস্থা হলো আমার। তো সুতরাং এই এই যে ব্রেকটা হলো, যেই সময়ে ব্রেকটা হলো, একটা নিউজ আমাদের ইকোনমিক ক্যালেন্ডারে থাকতে হবে এবং এই ব্রেকটা হইতে হবে একটা স্ট্রং ব্রেক, এবং এই ব্রেকটা আমাকে দেখতে হবে 15 মিনিটস টাইম ফ্রেমে। 15 মিনিটস টাইম ফ্রেমে আমি এরকম একটা ব্রেক পাবো এবং সেই ব্রেকের একটা স্পেসিফিক রিজন লাগবে। যদি দেখেন ইউরো ইউএসডির কথাই বলি, যদি দেখাচ্ছে যে ইউরো স্ট্রং, তাহলে ইউরো ইউএসডিতে চার্ট তো উপরের দিকে যাওয়ার কথা। এখন যদি আমাকে সেই চার্টে সেশন ব্রেক যদি আমাকে নিচে দেখায়, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নিতে পারবো না, এইখানে কিন্তু আমি আর সেল এন্ট্রি খুঁজতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে ইউরো দেখাইছে স্ট্রং, চার্ট দেখাচ্ছে উইক, তাইলে এখানে আমি তো কোনো ডিরেকশন পাচ্ছি না যে এই চার্ট কোন দিকে যাবে। তাহলে সেই মানে চোখ বন্ধ করে তো আমি একটা এন্ট্রি নিতে পারি না, কারণ আমার এন্ট্রির পিছনে একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে কেন মার্কেট ডাউনে যাচ্ছে অথবা কেন মার্কেট আপে যাচ্ছে। এই কেনর অ্যান্সার না জানা পর্যন্ত আমি একটা এন্ট্রি এখানে প্লেস করতে পারবো না। তাহলে ইউরো যদি এখানে আমাকে দেখায় স্ট্রং, তাহলে অবশ্যই আমার একটা বুলিশ মুভমেন্ট লাগবে এবং প্রিভিয়াস যে আমার সেশন, এশিয়া সেশনও হইতে পারে, লন্ডন সেশনও হতে পারে যে লন্ডন সেশনে কোনো মুভ পেলাম না, মানে লন্ডন সেশন এশিয়া সেশন হাই অথবা লোকে ব্রেক করতে পারলো না, কিন্তু নিউ ইয়র্ক সেশন এসে আমার লন্ডন সেশনের হাই অথবা লো ব্রেক করলো। হ্যাঁ, সেই ব্রেকের সময়ে আমার একটা নিউজ লাগবে যে হ্যাঁ আমাকে বলতেছে ইকোনমিক ক্যালেন্ডার যে ইউরো স্ট্রং, তাহলে আমি সেইখানে বাই এন্ট্রি নিতে পারি, অথবা ইউরো উইক, তাহলে আমি সেখানে সেল এন্ট্রি নিতে পারি। তো যদি ইউরো উইক হয় তাহলে আমার প্রিভিয়াস সেশন মানে লন্ডন সেশন, যদি ধরেন নিউ ইয়র্ক সেশন আপনি ট্রেড করতেছেন, তাহলে লন্ডন সেশনে হাই লো আপনি মার্ক করার পর, আমি চার্টেও দেখাচ্ছি একটু পরে, তো মার্ক করার পর আপনি লন্ডন সেশনের লোকে ব্রেক করতে হবে যদি ইউরো উইক হয়, এবং এটার পুল ব্যাকে আমি একটা সেল এন্ট্রি খুঁজতে পারি। আবার যদি ইউরো স্ট্রং হয় তাহলে লন্ডন সেশনের যে হাই, সেই হাইকে ব্রেক করতে হবে, তারপর এটার পুল ব্যাকে আমি একটা বাই এন্ট্রি নিতে পারি। এবং এই যে নিউজ ছাড়া এই সময়ে এই যে ব্রেক যে করলো, ব্রেকের সময় অবশ্যই আমাকে একটা নিউজ নিউজ দিতে হবে,
ব্রেকের সময় অবশ্যই ইকোনমিক ক্যালেন্ডারে একটা নিউজ দিতে হবে যে ইউরো স্ট্রং অথবা উইক, সেই অনুযায়ী আমরা কাজ করব। কারণ আমি যদি না জানি যে মার্কেট কেন ব্রেক করলো সেশন, কেন উপরে যাচ্ছে অথবা কেন নিচে যাচ্ছে, কেন আমি বাই এন্ট্রি নেব, কেন আমার টিপি হিট করবে, এই রিজনগুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু এটা গ্যামলিংয়ের মতো বিষয়গুলো হলো, মানে প্যাটার্ন ট্রেডারদের মতো অবস্থা হলো। আপ ট্রেন্ড দেখে বাই এন্ট্রি নাও, ডাউন ট্রেন্ড দেখে সেল এন্ট্রি নাও। আচ্ছা, তাহলে ধরেন যে আমাদের সেশন ব্রেক হলো, পরবর্তীতে পুল ব্যাক হলো, এই পুল ব্যাক থেকে আমরা বাই এন্ট্রিটা কিভাবে প্লেস করব, আমি প্রিভিয়াস ভিডিওতে সামান্য একটু দেখাইছি, এখন বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো এইখানে আমি বাই এন্ট্রিটা কিভাবে প্লেস করব, আমাকে 15 মিনিটসে দেখাইতে হবে সেশন ব্রেক, এবং 15 মিনিটসেই দেখাইতে হবে আমাকে একটা ছোট পুল ব্যাক। হ্যাঁ, যে পুল ব্যাক থেকে আমি বাই এন্ট্রিতে হাঁটবো, যখন পুল ব্যাক আমি পাবো, তখন আমি টাইম ফ্রেম চেঞ্জ করব হলো 5 মিনিটে অথবা 3 মিনিটে। 3 মিনিটে বেটার হয়, 5 মিনিটে অনেক সময় আমরা বুঝতে বুঝতে পারি না। তো 3 মিনিটে যখন আমরা যাব, তখন এই যে পুল ব্যাকটা, এই পুল ব্যাকের কোন জায়গায় থেকে এন্ট্রি করলে আমাদের জন্য এন্ট্রি সেভ হবে। আমি এর আগের ভিডিওতে আমি বলছি যে এই যে পুল ব্যাকটা, আমরা 3 মিনিটে যখন পুল ব্যাকে যাব, তখন দেখবেন মার্কেটে একটা এইখান থেকে সেলারদের ইনভলভমেন্ট, এখানে যখন অপোজিট ডিরেকশনের প্লেয়াররা ইনভলভ করলো, তখন ধরেন যে একটা শার্প মুভ আসলো। শার্প মুভ আসার পর মনে রাখবেন যে আমরা বাই এন্ট্রি নেব এখানে। এখানে বাই এন্ট্রি যদি আমরা নেই, তাহলে ওই অপোজিট প্লেয়ার যারা ইনভলভ হলো মার্কেটে, তাদের প্রথমে সাইন দেখতে হবে যে তারা কখন উইক হয়ে যায় মার্কেটে। তো এইখানে এইখানে যখন আমরা একটা সেল মুভ দেখব, দেখার পর যদি আমরা দেখি যে বায়াররা উইক, মানে বায়ারদের মুভমেন্ট এইরকম ভাবে আসতেছে, সেলাররা আসলে খুব শার্প, খুব স্ট্রং মুভমেন্ট আমরা দেখলাম, তারপর বায়াররা ধীরে 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 উপরে আসতেছে, এই এই জায়গায় কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না, কারণ এখানে বায়াররা এখনো উইক এবং সেলাররা স্ট্রং। আবার এই জায়গায় মানে মূল বিষয়টা হচ্ছে যে এইখান থেকে যে যে বাই এন্ট্রি, এইখান থেকে যে মার্কেটকে পুশ করে উপর দিকে নিয়ে গেল, এইখান থেকে যে মার্কেটকে পুশ করে উপর দিকে নিয়ে গেল, সেই এই প্রাইসে সে ইন্টারেস্টেড না। এই জন্য সে যখন, মানে সে বলতে এটা আমরা বলি যে কি, বিগ প্লেয়ার অথবা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট অথবা বিগ প্লেয়ার যদি আবার তারা মার্কেটে ফিরে আসে, মানে কোনো প্রাইসে যদি তাদের ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ এইখান থেকে আমরা বাই করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মুভমেন্ট এরকম হওয়ার কথা না। কারণ একটা সেশন ব্রেক, অনেক স্ট্রং ব্রেক হয়েছে এখান থেকে, আমরা দেখছি একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখছি, সেই মুভমেন্ট আমাকে এখানে দেখাইতে হবে, মানে আমাকে এখানে দেখাইতে হবে যে বিগ প্লেয়াররা আবার এখানে ফিরে আসছে। তাহলে এখানে আমি কি দেখতেছি যে বায়াররা উইক, সেই তুলনায় সেলাররা, অপোজিট প্লেয়াররা কিন্তু স্ট্রং। আচ্ছা, তারপরে এখানে আমাকে ওয়েট করতে হবে যে সেলাররা কখন উইক হয়। তারপরে যখন আবার দেখবো যে সেলাররা এরকম স্ট্রং মুভ দিল নিচের দিকে, ইভেন আমার প্রিভিয়াস লোকেও তারা ব্রেক করে নিচে নিয়ে আসলো, তাহলে আমাদেরকে আরও ওয়েট করতে হবে। আমাদেরকে ওয়েট করতে হবে সেলারদের উইকনেস দেখার জন্য, সেলাররা কখন উইক হয়। আচ্ছা, এখনও এখনও আপনি যদি দেখেন যে সেই বায়াররা আবার উইক, তার মানে বায়াররা এখনও ফিরে আসে নাই। তারপরে সেলারদের আবার একটা মুভ যদি দেখেন আপনি, এরকম শার্প মুভ, এবং এইখানে একটা পজিটিভ দিক হলো যে আমাদের যে প্রিভিয়াস যে লো, সেই লোকে সেলাররা স্ট্রং, ওকে ফাইন, দেখতেছি সেলাররা স্ট্রং, বায়াররা উইক, কিন্তু আমার প্রিভিয়াস এই লোকে তারা ব্রেক করতে পারে নাই। আগে যেভাবে প্রিভিয়াস লোকে ব্রেক করে চলে আসলো, এবার কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারে নাই। তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে সেলাররা স্ট্রং ছিল, হয়তো এখন তারা উইক হচ্ছে। এবং পরবর্তীতে যদি দেখি আমরা বায়াররা স্ট্রং, এইরকম স্ট্রং একটা মুভ দেয়, তাহলে আপনি কনফার্ম হতে পারেন যে এইখানের থেকে যে বিগ প্লেয়াররা সেশন ব্রেক করছে, সেই বিগ প্লেয়াররা এই প্রাইসে ইন্টারেস্টেড, এবং তারা এইখান থেকে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার একটা সাইন আমাকে দেখাইছে। এখানে দুইটা কনফার্মেশন পাইলাম আমি। একটা হলো প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারে নাই সেলাররা, সেলারদের উইকনেস দেখছি। তারপর বায়ারদের স্ট্রেংথ আমাকে দেখাইছে যে বায়াররা, মানে বিগ প্লেয়াররা আবার ফিরে আসছে এখানে। এখন কি হওয়া উচিত, এখন এই যে সেলারদের স্ট্রং মুভমেন্ট, সেটা কিন্তু এখন আর থাকা উচিত না, মানে মার্কেটের যদি কন্ডিশন এইরকম হয়। আসলে আমি এভাবে ড্র করে আপনাদেরকে জাস্ট বলতেছি বোঝানোর জন্য, মার্কেট যে অ্যাকুরেটভাবে এইভাবেই বারবার আপনাকে মুভ দিবে, বারবার বারবার আপনাকে এইভাবেই প্যাটার্নগুলি দেখাবে, এরকম না কিন্তু। আপনাকে দেখা বুঝতে হবে যে সেলাররা কখন উইক হয় এবং বায়াররা কখন মার্কেটে ফিরে আসে, বায়াররা কখন কোন প্রাইসে ইন্টারেস্টেড হয় তারা মার্কেটকে আবার উপর দিকে নিয়ে আসার জন্য। তাহলে এখানে দেখলাম আমি বায়াররা স্ট্রং, এখন সেই হিসাবে কিন্তু সেলারদের একটা উইকনেস আমাকে দেখাইতে হবে। তাহলে সেলাররা যদি দেখে ধীরে 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 নামতেছে, তাহলে এখন এটাও আমার আমার জন্য, আমার এন্ট্রির জন্য আরেকটা পজিটিভ সাইন যে বায়াররা স্ট্রং, সেলাররা উইক। এখন আমি ওয়েট করব একটা রেঞ্জের জন্য, মার্কেট রেঞ্জ ছাড়া কোনোভাবেই মুভ করতে পারে না। মার্কেট বাইয়ে যাক অথবা সেলে যাক, তাকে রেঞ্জ ক্রিয়েট করে তারপর যাইতে হবে। রেঞ্জ কেন ক্রিয়েট করে? বিগ প্লেয়াররা ওয়ার্ডার বিল্ড করে, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত বলছি এই রেঞ্জ সম্পর্কে। এইখানে একটা জিনিস দেখেন যে তাহলে এই যে রেঞ্জ যে ক্রিয়েট করলো,
এই যে রেঞ্জটা যে এখানে ক্রিয়েটেড করলো, তাহলে আমার এন্ট্রিটা এক্স্যাক্ট কোথায় থেকে হবে? এই রেঞ্জের ভিতর থেকে হবে নাকি রেঞ্জের উপর থেকে হবে? এখানে সবসময় মনে রাখবেন যে এই যে রেঞ্জ, ফাইনাল যে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, এই রেঞ্জের 95% টাইম আপনি একটা স্পাইক দেখবেন, মানে আমরা যেটাকে বলি কি লিকুইডিটি সুইপ, একটা স্পাইক দেখবেন। 95% সময় সে এই রেঞ্জের ভিতরে একটা স্পাইক দিবে, একটা অথবা দুইটা অথবা দুইয়ের অধিকও দিতে পারে। তো অ্যাটলিস্ট একটা স্পাইক থাকে এখানে এই রেঞ্জের ভিতরে। যখন আমাকে স্পাইক দিল, তখন এই রেঞ্জটা যেই ক্যান্ডেলস্টিক ব্রেক করবে, এখানে যেই ক্যান্ডেলস্টিক, রানিং ক্যান্ডেলস্টিক না, মনে রাখবেন যে রানিং না, তো এখানে যে যে ক্যান্ডেলস্টিক এখানে ব্রেক করবে, সেই ব্রেক করার পরে যখন ক্যান্ডেলস্টিকের টাইমটা শেষ হবে, সাথে সাথে আপনি এখানে এন্ট্রিটা প্লেস করতে পারেন। এইখানে যদি এন্ট্রি প্লেস করেন তাহলে আপনার স্টপ লস কোথায় হবে? এই যে আমার মানে এইখানে যে আমার লিকুইডিটি সুইপ আমি দেখছি, এই লিকুইডিটি সুইপের নিচে, অথবা এই জায়গায় যদি কোনো পুল ব্যাক একটা থাকে, ছোট ছোট যদি একটা পুল ব্যাক থাকে, তাহলে সেই পুল ব্যাকের নিচে, যদি লিকুইডিটি সুইপ না থাকে তাহলে পুল ব্যাকের নিচে এইখানে এন্ট্রি প্লেস করবেন। এইখানে আপনার থাকবে হলো এসএল। এখন দেখেন, যদি মার্কেট উপর দিকে না যেয়ে যদি মার্কেট নিচের দিকে আসে, এখানে যদি ধরেন যে মার্কেট আপনার অপোজিট ডিরেকশনে আসতেছে, নিচের দিকে আসার সময় আপনি কোনো সময় আপনার এসএল হিট করা পর্যন্ত ওয়েট করবেন না। যদি এই রেঞ্জের যে লো যে পয়েন্টটা থাকবে, সেইটাকে ব্রেক করে যদি মার্কেট নিচের দিকে আসে, সেটাকে ব্রেক করার সাথে সাথে আপনি আপনার এন্ট্রি ক্লোজ করে দিবেন, এবং পরবর্তী আরেকটা রেঞ্জের জন্য পরবর্তী আরেকটা অপরচুনিটি আপনি খুঁজবেন এখানে এন্ট্রি নেওয়ার জন্য। এরকম হতে পারে, কিন্তু আপনারা কোনো সময় এই এসএল এখানে মানে এন্ট্রিটা ধরে রাখবেন না, কারণ ও নিচে আসতেছে, ঠিক আছে, আপনি এন্ট্রি ক্লোজ করে দেন। ও যদি এটা ফলস ব্রেকও দেয়, পরবর্তীতে আপনি আরেকটা এন্ট্রি নেন, কিন্তু এই এন্ট্রি ধরে রাখেন না। আমাদের এসএল সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত আমরা ধরে রাখি, এটা আসলে আমাদের অনেক বড় একটা ভুল। আমরা দেখতেছি যে মার্কেট আমার বিপক্ষে চলে গেছে, তাহলে আমার এখানে এন্ট্রি ধরে রেখে তো লাভ নাই। যদি আমি পরবর্তীতে আবার একটা অপরচুনিটি পাই, আমি আরেকটা এন্ট্রি ওপেন করব, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমার সম্পূর্ণ এসএল না যাওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করার কোনো প্রশ্নই ওঠে না। তো এইখানে আরেকটা বিষয় বলি, যে আমাদের যখন আমরা একটা এন্ট্রি থেকে যখন একটা $10 ধরুন $15 আপনি প্রফিট করলেন, প্রফিট করার পর তখন আপনাদের ভিতর, এইটা আমাদের বিগিনারদের অনেক বড় একটা মিস্টেক, তখন $10 যখন আমি প্রফিট করলাম, তখন আমি চিন্তা করি কি এই $10 দিয়ে আরেকটা এন্ট্রি নেই। আমার প্রতিদিনের টার্গেট কত, আমার ইনভেস্ট কত, আমি আজকের দিনে কত লস করব, কত রিস্ক নিয়ে আমি ওই $10টা প্রফিট করছি। তারপরে ওই $10 প্রফিট করার পরে ওই $10 রিস্ক নিয়ে, কিংবা $10 বেশি রিস্ক নিয়ে আরেকটা এন্ট্রি আমরা নেই। এই বিষয়গুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। মানে কি, মার্কেটে টিকে থাকাটাই মেইন। আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন, প্রফিট আপনি করবেন, প্রফিট বিষয় না, বিষয় হলো মার্কেট টিকে থাকা, মার্কেটে টিকে থাকা। এখন এই টিকেই থাকতে পারি না আমরা, তার আগেই আমাদের ইনভেস্ট সব জিরো হয়ে যায়, তখন আর আমাদের লাভ ক্ষতি দেওয়ার হিসাব করে কি হবে? এখানে যখন আপনার $10 যখন আপনি প্রফিট করবেন, তখন মনে রাখবেন যদি $200 আপনি ইনভেস্ট হয়, তাহলে এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 210। ওই $10টা কিন্তু আলাদা না। যখন প্রফিট হয়ে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হলো টাকাটা, তখন ওইটাই সম্পূর্ণটাই কিন্তু আপনার ইনভেস্ট, $210 কিন্তু আপনার ইনভেস্ট। তো আপনার টার্গেট যদি ফুলফিল হয় যে আমার ডেলি আমার $200 ইনভেস্ট, আমার ডেলি $200 হলে, এই সরি, $10 হলেই চলবে, তাহলে সেই $10 হলে আপনি বের হয়ে যান, আপনি মনিটরের সামনে থেকে চলে যান, আপনার ওই যেই ব্রোকার আপনি ইউজ করেন সেই ব্রোকার আপনি ক্লোজ করে দেন, সেই অ্যাকাউন্ট ক্লোজ করে দেন, পরের দিন আবার ওপেন করেন। একবারে কন্টিনিউ ওভার ট্রেড করা যাবে না। একটাতে লাভ হলে আমার কনফিডেন্ট বাড়ার পরেই আমাদের এরকম হয়, বিগিনারের ক্ষেত্রেই এরকম এই সমস্যাগুলো বেশি হয়, যে $10 প্রফিট করলে আমি আরেকটা এন্ট্রি নিই। আমি তখন বুঝতেছি মার্কেট তো আমার কথা শুনতেছে, মার্কেট আমি যা বলতেছি তাই তাই করতেছে। এখন পরবর্তী আরেকটা এন্ট্রি যখন আমাদের আবার টিপি হিট করে, তখন আরও কনফিডেন্ট বাড়ে, তাহলে দেখি আরেকটা এন্ট্রি নেই, আমি তো $20 তো প্রফিট করলামই, তাহলে এখান থেকে $10 লস করে 50% লস করে আরেকটা এন্ট্রি নেই, দেখি কি হয়। তো এইটা ভুলে যাবেন না যে $20 যে আপনি প্রফিট করলেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন কত? 220। ওই সম্পূর্ণটাই কিন্তু আপনার ইনভেস্ট। এটা প্রফিটের টাকা বলে যে আলাদা তা না। চিন্তা করে দেখেন, ওই $10 প্রফিট করার জন্য আপনি কত সময় দিয়েছেন চার্টে। একটা ফরেক্সে একটা এন্ট্রি নেওয়া কিন্তু অনেক কঠিন বিষয়। আপনি ইকোনমিক ক্যালেন্ডার ফলো করা লাগতেছে, আপনার অনেকগুলো মাল্টি টাইম ফ্রেম ফলো করা লাগতেছে, আপনার ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি সব চার্টগুলো ওপেন করে রাখতে হইতেছে, আপনাকে অ্যানালাইসিস করতে হইতেছে, আপনার সেশন দেখতে হইতেছে, সেশন ব্রেক দেখতে হইতেছে, তার পুল ব্যাক লোয়ার টাইম ফ্রেমে যায় আপনাকে এন্ট্রি করতে হচ্ছে। কত পরিশ্রম, কত সময় আপনি দিয়েছেন চার্টে এই একটা এন্ট্রির জন্য, যেখান থেকে আপনি $10 প্রফিট করছেন। এখন সেই $10 আপনি মনে করতেছেন যে এটা প্রফিটের টাকা, এটার 50% আমি লস করে দিই, সমস্যা নেই। এই ধরনের ভুল করা যাবে না। আপনার প্রতিদিনের টার্গেট কত, প্রতিদিনের টার্গেট কত, সেই অনুযায়ী, সেই টার্গেট অনুযায়ী আপনি যদি $10 প্রফিট আপনার থাকে প্রতিদিন, তাহলে একটা ট্রেড কি দুইটা ট্রেডে যদি $10 হয়ে যায়, তাহলে আপনি চার্ট থেকে উঠে যান, আজকে আর ট্রেড করার আপনার দরকার নেই। আর একটা বিষয়, যে আপনারা যে ব্যাক টেস্ট করবেন,
ব্যাক টেস্টের একটা নোটপ্যাড রাখবেন অথবা এক্সেল শিট রাখবেন পিসিতেই, অথবা আম, আহ, কলম খাতা কলম রাখবেন, সেইখানে লিখে রাখবেন যে আপনি ব্যাক টেস্টে কোন কোন পেয়ারে কোন প্রাইস থেকে বাই করছেন না সেল করছেন, এবং সেইটাতে টিপি হিট করছে নাকি, সেইটার এসএল কোথায় দিছেন, এসএল কয়টা হিট করছে, টিপি কয়টা হিট করছে, তারপর হলো আপনার কয়টা এন্ট্রিতে আপনি প্রফিট করছেন, কয়টা এন্ট্রিতে আপনি লস করছেন, এই বিষয়গুলো লিখে রাখবেন। হ্যাঁ, এই লিখে রাখা এই অভ্যাসটা করতে হবে। আর দেখবেন যে আপনার উইনিং রেশিও কত, কত পার্সেন্ট উইনিং রেশিও এখন, 10টা এন্ট্রির মধ্যে কয়টা টিপি হিট করতেছে, তারপর কিন্তু আপনারা রিয়েল মানিতে আসবেন। আগেই যেন আমার ভিডিও দেখেই যেন রিয়েল মানিতে আসেন না, আপনারা কিন্তু লস করবেন, কনফার্ম লস করবেন। কারণ এই যে রেঞ্জের কথা আমি এখানে বলতেছি, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু বের করতে অনেক পরিশ্রম করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে রেঞ্জ ক্রিয়েট করে মার্কেট চলে গেল, আমি বুঝতেই পারলাম না ওইখানে রেঞ্জ ক্রিয়েট করছে, এরকম হয়। শুরুতে এরকম হবে, আপনার ট্রেডটা যদি মিস হয় মিস হোক, সমস্যা কি, আপনি পরবর্তী পুল ব্যাক থেকে আবার এন্ট্রি নেন, অসুবিধা নাই তো। আপনি একটা, আমরা চার্ট তো একটা দেখতেছেন না, চার্ট আমি কয়টা দেখতে বললাম, 7টা চার্ট। তাহলে 7টা চার্টের মধ্যে প্রতিদিন একটা কি 2টা এন্ট্রি আপনি পাবেন না? এরকম তো হতে পারে না। আর নিউজ আমাদের প্রতিদিনই আছে, প্রতিদিনই কোনো না কোনো পেয়ারে আমাদের কোনো না কোনো কারেন্সির নিউজ আমাদের আছেই। তো এখন সারাদিনে 7টা ইয়ে থেকে, 7টা চার্ট থেকে আপনি একটা কি 2টা এন্ট্রি ইনশাল্লাহ পাবেন, আপনি যদি লেগে থাকেন। হ্যাঁ, তো এইখানে এই যে আমাদের এই রেঞ্জটা মনে রাখবেন যে এই রেঞ্জটা ক্রিয়েট হইতে কিন্তু আমাকে টাইম দিতে হবে। আমি হুট করে 2টা 3টা 4টা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হলো আর আমি বুঝে ফেললাম এটা রেঞ্জ না। আপনি যদি না বোঝেন যে এটা রেঞ্জ হয়েছে কি না, আমি বুঝতেছি না, তাহলে আপনি এন্ট্রি নিয়েন না। এত রিস্ক নিয়ে এন্ট্রি আপনার নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখন কথা হলো যে এই জায়গা যদি আমি এন্ট্রি নেই এবং এই জায়গা যদি আমার এসএল থাকে, তাহলে আমি টিপি কোথায় দেব? যেহেতু আমার এই কোর্সটা ফাউন্ডেশন কোর্স, সেই জন্য আমি বলতেছি না যে 1:3, 1:5, 1:4 আপনারা টিপি দিয়ে রাখেন, এরকম করবেন না। আপনারা করবেন কি, যে ব্যাক টেস্টের ক্ষেত্রে যেটা করবেন, ব্যাক টেস্টের আপনি এইখানে এইখানে টিপি দিবেন যে এই প্রিভিয়াস এই এই জায়গাতে কোনো যদি সুইং থাকে, তাহলে সেই সুইং পর্যন্ত টিপি দিবেন। ধরেন যে আমার এই সুইং পর্যন্ত টিপি দেওয়া আছে, আমি এখানে এন্ট্রি নিলাম, এখানে এসএল দিলাম, আর উপরে প্রিভিয়াস এই জায়গাতে কোনো একটা সুইং আছে, সেই সুইংয়ে আমি আমার টিপি দিয়ে রাখলাম, এখানে এসএল দিলাম, এখানে টিপি দিলাম। এখন যদি দেখেন মার্কেট এইভাবে একটা মুভ দিল, ওকে ফাইন, মুভ দেওয়ার পরে মার্কেট এই জায়গা আসার পর আবার একটা চ্যানেল ক্রিয়েট করতেছে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি যে চ্যানেল কেন ক্রিয়েট করে। চ্যানেল ক্রিয়েট করে হয়তো এরপরে আরেকটা কোনো নিউজ আছে, সেই নিউজের জন্য এটা ওয়েট করতেছে, অথবা এরপর কোনো সেশন আছে, সেই সেশনের জন্য ওয়েট করতেছে, যে সেই সেশন আসার পর আবার মুভ হবে সামনের দিকে, ওয়েট করতেছে, অথবা বিগ প্লেয়াররা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, এটা তার একটা সাইন, মানে মার্কেট স্লো ডাউন হচ্ছে। তো মার্কেট যখন স্লো ডাউন হয়, যখন একটা চ্যানেল ক্রিয়েট করে, আপনি আপনার টিপি যদি এই এরিয়াতেও থাকে, এইখানেও যদি আপনার টিপি থাকে, তাহলে আপনি সেই ট্রেড ক্লোজ করে দেন। আচ্ছা, চ্যানেল ছাড়া আরেকটা আরেকভাবে এই মার্কেট স্লো হয়, সেটা বোঝা যায়, সেটা আপনারা জানেন যে এই যে রেঞ্জের কথা বলছি, এরকমভাবে মুভ দেওয়ার পর যদি এইখানে আরেকটা রেঞ্জ ক্রিয়েট করে, যদি দেখেন যে এখানে রেঞ্জ ক্রিয়েট করতেছে, চ্যানেল না রেঞ্জ ক্রিয়েট করতেছে, যখনই দেখবেন রেঞ্জ ক্রিয়েট করতেছে, তখনই আপনি আপনার ট্রেড ক্লোজ করে দেন। আপনার টিপি যাইতে নাও পারে, টিপি যাইতে নাও পারে, টিপি পর্যন্ত মার্কেট যাইতে নাও পারে। তো এইখানে যখন চ্যানেল দেখবেন অথবা রেঞ্জ দেখবেন, সেই পর্যন্ত হবে হলো আপনার টিপি। হুম। তো এখানে রিস্ক নিয়ে, অথবা আপনি কি করতে পারেন, সেই ট্রেড ক্লোজ করে দেন, এখানে ট্রেডটা ক্লোজ করে দেন, অথবা আপনি ব্রেক ইভেনে দিতে পারেন, অথবা আপনি আপনার যে প্রফিট, সেই প্রফিট বুক করে রাখতে পারেন, যে মার্কেট যদি নিচে আসে তাহলে ওই পর্যন্ত প্রফিট দিবে, আর যদি উপরে যায় তাহলে তো গেলই, আমার টিপি হিট করলোই। আপনি এখানে প্রফিট বুক করেন, অথবা ব্রেক ইভেনে রাখেন, অথবা আপনার ট্রেড ক্লোজ করে দেন। এখন এইভাবে আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে মার্কেট একটা মুভ দিল, মুভ দেওয়ার পর একটা চ্যানেল দেখাচ্ছে অথবা রেঞ্জ দেখাচ্ছে, সেখানে আমার করণীয় কি। আপনি ব্যাক টেস্টে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করবেন। যখন চ্যানেল দেখাচ্ছে মানে কি, চ্যানেল দেখাচ্ছে মানে যে অপোজিট ডিরেকশনে মার্কেট আসতে পারে, মার্কেট রিভার্স করতে পারে, অথবা রেঞ্জ দেখাচ্ছে, তার মানে কি মার্কেট রিভার্স করতে পারে। তো তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে হলো ট্রেডটা ক্লোজ না করে দিয়ে আপনার এসএলটা এই নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসেন। ধরেন যে একটা রেঞ্জ ক্রিয়েট করতেছে, চ্যানেল ক্রিয়েট করতেছে, তার নিচে নিয়ে এসে আপনি হোল্ড করে রাখেন। যদি আপনার এইখানে যদি আরটিপি আপনাকে নাও দেয়, তাহলে আপনার প্রফিট বুক করে রাখলেন, যতটুকু প্রফিট পেলেন এতটুকু আলহামদুলিল্লাহ, এটুকু নিয়ে বের হয়ে আসেন। তো এই জায়গাগুলো আমাদের মূলত এই রেঞ্জটা খুঁজে পেতেই সমস্যা হয়, যে অনেক সময় আমরা এন্ট্রি নেই, তারপর আবার দেখা যায় যে মার্কেট রিভার্স করতেছে, আমাদের এসএল দিয়া তারপর টিপি দিচ্ছে, এরকম সমস্যা সমাধানের একটাই উপায়, আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। আমি বারবার বলতেছি ব্যাক টেস্ট করতে হবে।
কেন ব্যাক টেস্ট করতে হবে? এই রেঞ্জটা ফাইন্ড আউট করার জন্য। আমাদের এই রেঞ্জ ফাইন্ড আউট করতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে 3টা 4টা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জ করে দিয়ে মার্কেট উপর দিকে যায়। অনেক সময় 5টা 6টা 7টা 8টা ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়ে তারপর রেঞ্জ করে দিয়ে তারপর মার্কেট উপর দিকে যায়। আচ্ছা, আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন যে মার্কেট যদি উপরে যাওয়ার পর ধরেন যে চ্যানেলও ক্রিয়েট করতেছে না, রেঞ্জও ক্রিয়েট করতেছে না, কিন্তু খুব স্লো মুভ দিচ্ছে, আস্তে 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 যাচ্ছে, তাহলে এটাও একটা সাইন যে মার্কেট স্লো ডাউন হচ্ছে। মানে বিগ প্লেয়াররা যারা এখান থেকে আবার ইনভলভ হয়েছিল, মানে ওই যে সেশন ব্রেকের পর যারা আবার ইনভলভ হয়েছে এই প্রাইজে, তারা হয়তো তাদের প্রফিট বুক করতেছে, এখান থেকে হয়তো তারা বের হয়ে যাচ্ছে। তাহলে যখন স্লো মুভ দেখবেন অথবা চ্যানেল দেখবেন অথবা রেঞ্জ দেখবেন, তখন আপনি আপনার ট্রেড ক্লোজ করে দিবেন অথবা আপনি আপনার প্রফিট বুক করে রাখবেন। আচ্ছা, তো এখন আমরা একটু যদি মার্কেটে দেখি, যদি চার্টে দেখি এই বিষয়গুলি, ধরেন যে 5 মিনিটে, আমি 5 মিনিটে সরাসরি বুঝাই। এখানে তো হয়তো আপনাদেরকে আর দেখাইতে হবে না, কারণ প্রিভিয়াস ইয়েতে দেখছি যে আমরা কি বলে সেশন কিভাবে ড্র করব, সেইটার ব্রেকআউট কিভাবে দেখব, হ্যাঁ, সেই ব্রেকআউট দেখার পর সেই পুল ব্যাক কিভাবে দেখব, সেই আমরা সব কিছুই জানি। এখন এই পুল ব্যাক থেকে এই রেঞ্জ পর্যন্ত এটুকু আমি আপনাদেরকে চার্টে দেখাই দেবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, ধরেন একটা শর্টকাট ওয়ে আছে এই এন্ট্রিগুলো ধরার, একটা শর্টকাট ওয়ে আছে। ধরেন যে আমার এটা হলো এটা হলো এশিয়া সেশন, এটা এশিয়া সেশন, এটা হলো আমার লন্ডন সেশন, এটা লন্ডন সেশন, আর এইটা হলো আমার ধরেন নিউ ইয়র্ক সেশন, এটা আমার নিউ ইয়র্ক সেশন। আচ্ছা, এখন ধরেন যে এশিয়া সেশনে মার্কেট এই হাই এই লো ক্রিয়েট করছে। আচ্ছা, ক্রিয়েট করার পরে এটা আমার এশিয়া সেশনের হাই, এটা আমার এশিয়া সেশনের লো। এখন আমি লন্ডন সেশনে আছি। আচ্ছা, লন্ডন সেশনে আসার পর যদি দেখেন যে ইউরো উইক একটা নিউজ আছে, এখন ইউরো উইক যদি নিউজ থাকে, আমার প্রাইস আছে এই লেভেলে, এখন এইটাকে যদি এই যে এই লো ব্রেক না করা পর্যন্ত তো আমি এন্ট্রি নিতে পারবো না, যেটা আমি জানি। তখন এই এত বড় ব্রেক, তাহলে কি এইটুকু আমরা নেব না? এই জায়গায় কি আমরা কোনো এন্ট্রি নেব না? তাহলে এই জায়গায় যদি দেখেন যে ইউরো উইক লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে আপনি একটা ফলস ব্রেক দেখবেন, এই জায়গায় এরকম ফলস ব্রেক দেখবেন। হ্যাঁ, তো এরকম যখন ফলস ব্রেক দেখবেন, তখন কিন্তু আপনাকে আর এই সেশন ব্রেকের জন্য ওয়েট করতে হবে না, এইখানে ব্রেক ব্রেক করা পর্যন্ত ওয়েট করতে হবে না। তার আগেই এই যে একটা ফলস ব্রেক দেখলাম, ফলস ব্রেকের পর একটা পুল ব্যাক আসবে, এই পুল ব্যাক থেকে আপনি সেল এন্ট্রির দিকে হাঁটতে পারেন। এটা একটা শর্টকাট ওয়ে। মানে এখান থেকে যদি আমি দেখি যে ইউরো উইক, তাহলে এই যে এত বড় জায়গা জুড়ে তারপর হলো ব্রেক করবে, এরপর পুল ব্যাক থেকে আমি এন্ট্রি নেব, তাহলে এত বড় একটা মুভ হয়ে গেল। আমি জানি, আমি নিউজ পাইলাম ইউরো উইক, এত বড় মুভ থেকে এন্ট্রি নেওয়া যাবে না। এইভাবে আমরা শর্টকাট ওয়েতে এত বড় এই মুভটা সম্পূর্ণ আমরা ধরতে পারি। যদি দেখেন যে প্রাইসটা এইখানে আছে, উপরে আছে, লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে আমি দেখলাম একটা নিউজ আছে ইউরো উইক, আমাকে একটা স্পাইক দিল, মানে একটা ফলস ব্রেক দিল, দেওয়ার পরে যখন মার্কেট ভিতরে আসবে তার পুল ব্যাক থেকে আপনি এন্ট্রি খুঁজবেন, তখন আর এই সেশন ব্রেক দেখতে হবে না। আবার যদি এরকম হয় যে ধরেন যে এটা আমার লন্ডন সেশন, আচ্ছা, এখন এশিয়া সেশন আমাকে এই হাই এই লো ক্রিয়েট করলো, এশিয়া সেশনের হাই এটা, এশিয়া সেশনের লো এটা। এখন লন্ডন সেশন ওপেন হওয়ার পর যদি আমার একটা সেশন ব্রেক, মানে একটা যদি নিউজ থাকে যে ইউরো স্ট্রং হলে সেই এই যে এশিয়া সেশনের হাই, এই হাই ব্রেক না করা পর্যন্ত তো আমি এন্ট্রি নিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে লন্ডন সেশন এরকম একটা ফলস ব্রেক দেয়, এখান থেকে যদি একটা ফলস ব্রেক দেয়, তাহলে এই ফলস ব্রেকের যে পুল ব্যাক, এই পুল ব্যাক থেকেই আমরা 3 মিনিটে যে 3 মিনিট থেকে এই জায়গায় একটা বাই এন্ট্রি ধরতে পারি, এবং এই জায়গায় সেই রেঞ্জ ক্রিয়েট করবে 3 মিনিটে, তারপর আমি সেখান থেকে একটা বাই এন্ট্রি ধরতে পারি। এটা হলো একটা শর্টকাট ওয়ে। আর তাছাড়া এছাড়া যে এই ধরনের ফলস মুভ যদি না থাকে, আমাকে যদি দেখা যায় ইউরো স্ট্রং, তাহলে কিন্তু এই সেশন ব্রেক না করা পর্যন্ত আমি কোনো বাইয়ের দিকে হাঁটতে পারবো না। এরকম পুল ব্যাক ছাড়া আমি বাইরের দিকে হাঁটতে পারবো না, এবং এই সেশন ব্রেকটা স্ট্রং হতে হবে। আমার শর্ত হলো সেশন ব্রেকটা স্ট্রং হতে হবে। তো ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন প্রায় সময় দেখা যায় যে এরকম ফলস ব্রেক, তারপর মার্কেট উপর দিকে যায়। প্রায় সময় এরকম হয়, আবার উপর দিকে ফলস ব্রেক দিয়ে তারপর মার্কেট নিচের দিকে যায়। এই সেশনের যে ফলস ব্রেকগুলো আমরা দেখি, চার্ট ওপেন করে দেখতে পারেন এরকম। আচ্ছা, তো এখন দেখি আমরা যে এইখানে যে আমাদের যে পুল ব্যাক, সেই পুল ব্যাকগুলো অ্যাকচুয়ালি কী ধরনের মুভ দেখাবে আমাদেরকে। হ্যাঁ, কোথায় থেকে আমরা সেই এক্স্যাক্ট এন্ট্রিটা নিতে পারি? 3 মিনিটে যাই, 3 মিনিট থেকে যেহেতু আমরা এন্ট্রিটা নেব, তাহলে এই জায়গাটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? আচ্ছা, ভালো একটা এক্সাম্পল না হলে আপনাদেরকে বোঝানো যাবে না, দেখি আমি হুম, এইখানে ধরেন যে আমরা বাইরের দিকে যাব, ওকে।
এখানে আমরা বাইরের দিকে যাব। এই যে পুল ব্যাকটা ধরেন যে আমরা 15 মিনিটে ধরে নিতে হবে এখানে যে একটা সেশন ছিল, লন্ডন সেশন ওপেন হয়েছে, লন্ডন সেশন এশিয়া সেশনকে ব্রেক করছে, অথবা আপনি নিউ ইয়র্ক সেশনে আসেন, নিউ ইয়র্ক সেশন লন্ডন সেশনকে ব্রেক করছে। ব্রেক করার পর এই যে পুল ব্যাকটা যে আসছে, সেই পুল ব্যাক থেকে আমরা একটা এন্ট্রি নেব। এখন যদি মনে করেন যে এইটা যদি আমাদের সেই পুল ব্যাকটা হয়, যদি এইটাই পুল ব্যাক হয়, তাহলে কিন্তু এখানে আমরা কোনো এন্ট্রি পাচ্ছি না, কারণ এখানে সেই আমাদের সেলারদের উইকনেস, তারপর আমাদের বায়ারদের স্ট্রেংথ, তারপর আমাদের রেঞ্জ, কোনো কিছুই নাই। এখানেও তাই, সেলারদের উইকনেস নাই, বায়ারদের স্ট্রেংথ নাই, কোনো রেঞ্জ নাই, কিছুই নাই। আচ্ছা, এরপরে দেখেন এই যে সেলারদের স্ট্রেংথ দেখলাম আমরা, স্ট্রেংথ দেখানোর পরেই কিন্তু এখানে আমাকে একটা রেঞ্জ দেখাইছে মার্কেট, রেঞ্জ দেখাইছে। তাহলে মনে রাখবেন, এই রেঞ্জ দেখে যেন ভুলে যায় না আমাদের শর্তগুলি। রেঞ্জ আসলো আর আমি একটা বাই এন্ট্রি মারি দিলাম, এরকম জানি করেন না। এই যে সেল যে ঢুকলো ভিতরে, সেলার যে ঢুকলো, এই সেলারদের উইকনেস প্রথমে আমাকে দেখতে হবে। এই সেলারদের যখন উইকনেস দেখব এবং বায়ারদের স্ট্রেংথ দেখব, তারপরে কিন্তু আমাদের এই রেঞ্জ রেঞ্জ থাকতে হবে। হ্যাঁ, মনে রাখবেন যে আমরা যে এই 3 মিনিটে বাই এন্ট্রিটা প্লেস করব, যারা 1 মিনিটের ট্রেডার, যারা 30 সেকেন্ডের ট্রেডার, হ্যাঁ, যারা 2 মিনিটের ট্রেডার, যারা, তারা কিন্তু এই জায়গায় দেখবে হলো সেল। আমি আমার কোনো এক ভিডিওতে বলছিলাম যে আমরা কারোর না কারোর এগেনস্টে ট্রেড ওপেন করব, কারণ লোয়ার টাইম ফ্রেমে যখন ওরা সেল দেখবে, সেইখান থেকে কিন্তু আমরা করব বাই। কেন? কারণ হলো লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করতেছে তারা ইকোনমিক ক্যালেন্ডার দেখে না, ইকোনমিক ক্যালেন্ডার দেখা জানে না। তারা জানে না যে মার্কেট এখন কোন দিকে যাবে, তারা শুধু ট্রেন্ড ফলো করে। যেমন প্যাটার্ন ট্রেডাররা শুধু ট্রেন্ড ফলো করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে। এই যে এখান থেকে ধরেন যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে বলা হয়, বলেন ইউটিউবে যারা বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তারা সেল করবে। এই সেল করার পরে কি একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট কিন্তু আবার রিভার্স করছে। তা আমাদের তো এই ডিরেকশন আছে, মার্কেটের ডিরেকশন তো আমরা পাইছি যে মার্কেট আপে যাবে। এই ডিরেকশন তো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলছে যে মার্কেট আপে যাবে। তাহলে আমরা তো ওদের মতো ভুল করবো না। তো এখন লোয়ার টাইম ফ্রেমে দেখবে ওরা সেল, মার্কেটে সেল হচ্ছে, বড় বড় সেল মুভমেন্ট আসতেছে, তখনই কিন্তু আমরা বাই করব। হ্যাঁ, তো এখন এখন দেখেন এখানে সেলাররা স্ট্রং, তারপর একটা রেঞ্জ, আবার সেলাররা স্ট্রং। এখানে কি দেখাচ্ছে? বায়াররা উইক, সেলারদের চেয়ে বায়াররা উইক। এই যে প্রিভিয়াস যে সেলার রেড ক্যান্ডেল, তাদের চেয়ে তো বায়াররা উইক। আচ্ছা, এখন দেখেন এই যে সেলাররা মার্কেটে ঢুকলো আবার, তাহলে এখানে একটা সেই সাইন আমি পাচ্ছি না, আমার প্রিভিয়াস লোকে এরা ব্রেক করতে পারলো না। একটা একটা শর্ত তো পূরণ হলো, আমার প্রিভিয়াস লোকে ব্রেক করলো না। আচ্ছা, পরবর্তীতে দেখেন এই যে সেলার এই পর্যন্ত মার্কেটকে নিয়ে আসছে, নিয়ে আসার পর বায়াররা উপর দিকে নিয়ে আসছে মার্কেট। এখন এখন এই জায়গায় আমি যদি প্রিভিয়াস সেলারদের সাথে কম্পেয়ার করি, তাহলে মনে হচ্ছে হ্যাঁ, বায়াররা এখানে একটু স্ট্রং সেলারদের চেয়ে। আমি এইটা দেখতে যাব না, মানে আমার রিসেন্ট যে সেলাররা ঢুকছে মার্কেটে, এই জায়গাকার কথা বলতেছি, আর রিসেন্ট বায়ারদের সাথে কম্পেয়ার করতে বলতেছি। এই দুইজনের মধ্যে কম্পেয়ার করলে বায়াররা স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এখন বায়াররা যদি স্ট্রং হয়, তাহলে আমাদের সেলারদের উইকনেস দেখতে হবে। এই যে দেখেন, সেলাররা ধীরে 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 3 ক্যান্ডেলে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, 3 ক্যান্ডেল এত দূর পর্যন্ত নিয়ে আসছে। তারপর এই বায়ারদের সামনে আর টিকতে পারে নাই, বায়াররা এখান থেকে মার্কেট একেবারে উপর দিকে নিয়ে আসছে। তাহলে আমি কি পাইলাম এই জায়গায়? এখানে আমি সেলারদের উইকনেস, বায়ারদের স্ট্রেংথ, এখন আমাকে ওয়েট করতে হবে রেঞ্জের জন্য, এবং 95% টাইমে সেই রেঞ্জের ভেতরে একটা লিকুইডিটি সুইপ, মানে একটা টেইল থাকবে একটা ক্যান্ডেলের। হ্যাঁ, তো এইখানে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেঞ্জটা ক্রিয়েট করছে এই জায়গায়। এখন এই রেঞ্জের জন্য কোনো নাম্বার নাই, মানে 4টা ক্যান্ডেল না 5টা ক্যান্ডেল না 6টা ক্যান্ডেল। আমি বলছি যে রেঞ্জ কোনটাকে বলবো আমরা? রেঞ্জ বলবো যে মার্কেট কিছুক্ষণ সেখানে হোল্ড করছে, মার্কেট কিছুক্ষণ সেখানে সেই প্রাইসের ভিতরে ছিল, সেই প্রাইসের ভিতরে বায়ার এবং সেলারদের ফাইট হয়েছে, এই জায়গাগুলোকে বলবো হলো আমরা রেঞ্জ। আপনারা দয়া করে ভালোভাবে প্র্যাকটিস করবেন, যদি বুঝতে না পারেন বারবার প্র্যাকটিস করবেন। এবং এই যে ফ্রি যে কোর্সটা আপনাদেরকে আমি দিচ্ছি কিংবা দিলাম, আজকে তো শেষ ভিডিও, এই কোর্স দ্বারা কিন্তু অনেক কিছু করা সম্ভব। কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা যে মেন্টরের গাইড লাগে, যেমন আমার পেইড স্টুডেন্টদেরকে আমি গাইড করে 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 এত দূর পর্যন্ত নিয়ে আসছি, সেটা লাগে। এখন যদি আপনাদের যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তো আর আপনারা আমার কাছে আসবেন না, কোর্স করার জন্য আসবেন না, আপনারা ফ্রিতে শেখার চেষ্টা করবেন। তাহলে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক সময় দিতে হবে। হ্যাঁ, আমি এই কোর্সের ভিতরে কোনো হিডেন কোনো কিচ্ছু রাখি নাই, কিছুই রাখি নাই এই জায়গায়, যে এই জিনিসটা বললাম না, এই যে চালাকি করে এটা বললাম না, ওটা বললাম না, যেটা আমি আমার পেইড স্টুডেন্টদেরকে বলি তা না। আমার পেইড স্টুডেন্টদেরকে আমি হাতে কলমে শিখাই, হাতে কলমে ধরে 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 শিখাই, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদেরকে হয়তো সেটা আমি করব না, কিন্তু হোমওয়ার্ক দেওয়ার জন্য তো গ্রুপ রাখছি, আপনারা হোমওয়ার্ক দেন, দেখি কোথায় ভুল হচ্ছে। নিজে আমার ভুল কিন্তু আমি ধরতে পারবো না। হ্যাঁ, আমার হোমওয়ার্ক যখন আমি আমার মেন্টরের কাছে দেবো, তখন সেখানে ভুল আছে কিনা সে দেখে দিলে আমি কনফার্ম হইলাম যে আমার ভুল নাই।
তার আগ পর্যন্ত কিন্তু আমি যতই আমার মনে হোক আমার এখানে ভুল নাই, তারপরেও কিন্তু ভুল হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ধরেন যে কোনো কারণে যদি আপনি এখানে এন্ট্রিটা মিস করেও যান, যদি কোনো কারণে এন্ট্রি মিস করে যান, তারপরে কি দেখাচ্ছে? বায়াররা এখন পর্যন্ত স্ট্রং, সেলাররা এখন পর্যন্ত উইক। কারণ এই যে এই একটা ক্যান্ডেল কিন্তু এই বায়ারদের সাথে টিকতে পারে নাই, টিকতে না পারে ইভেন আমার লাস্ট যে লো, এই লোকেও ভাঙতে পারে নাই। না ভাঙার পরে এই যে সেলাররা উইক, বায়াররা স্ট্রং, তারপরে এই যে আমাকে আরেকটা রেঞ্জ দেখাইছে, এই যে রেঞ্জ দেখাইছে একটা, আরেকটা রেঞ্জ দেখাইছে। এখন এই রেঞ্জটা, এই রেঞ্জের যখন ক্যান্ডেল স্টিক, ধরেন যে রেঞ্জ আমি এইটুকের মধ্যেই আমি এটাকে রেঞ্জ বললাম। আচ্ছা, বলার পরে এই জায়গায় যে এই আমার এখানে সামান্য একটু ছোট একটা টেইল আছে এই জায়গায়, দেখেন এই যে যেটাকে বলে যে লিকুইডিটি সুইপ যে বলা হয়, এই সামান্য একটা লিকুইডিটি সুইপ এখানে দুই জায়গায় আছে। এখন এই পর্যন্ত তো কিন্তু আমাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাকে একটা রেঞ্জ ক্রিয়েট করার জন্য আমার চোখে দেখে যেন আমি বুঝি যে এইটার রেঞ্জ, হুট করে আন্দাজে এই দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে যেন বাই এন্ট্রি নেন না, এখানে যেন এন্ট্রি প্লেস করেন না। আগে আপনি কনফার্ম হন যে এটা একটা রেঞ্জ। যদি কনফার্ম না হইতে পারেন, তাহলে আপনারা এন্ট্রি নেওয়ারই দরকার নাই। তো দেখেন এইখানে যখন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কয়টা ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলকে আমি এখানে রেঞ্জ বলতে পারি, কয়টা ক্যান্ডেলকে আমি এখানে রেঞ্জ বলতে পারি। এখানে কিন্তু এই যে এই 1 2 3 4, এই চারটা ক্যান্ডেলই কিন্তু আমাকে বলতেছে এই জায়গায় রেঞ্জ। কারণ মার্কেটার নিচের দিকে নিয়ে আসতে পারতেছে না, সেলাররা শেষ। এই দেখেন এই দুইটা ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল দেখতেছেন, সেলাররা এখানে অলরেডি শেষ, আর নিচে নিয়ে আসতে পারতেছে না। আর তারপরে যে এই যে বাই, যে এই যে ব্রেক করছে, অথবা এইখানে যে ব্রেক করছে, এই ব্রেকে কিন্তু আমি আমার এন্ট্রিটা প্লেস করতে পারি। এখন বলতে পারেন যে এখানে 1:2 হয় নাই, 1:3 হয় নাই, এখানে আপনার এসএল কত হচ্ছে? এখানে এসএল কত হচ্ছে? যদি আমি এই ব্রেকের পরে যদি এখানে আমি একটা এন্ট্রি প্লেস করি, এই যে লাস্ট লিকুইডিটি সুইপের নিচে দিতে বলছি আমি, অথবা এই এই ইয়ের নিচে, প্রিভিয়াস যে পুল ব্যাক তার নিচে দিলে যদি দেই, তাহলে সেক্ষেত্রে আমার কত হচ্ছে? 1:5। এখন 1:2 যদি না হয়, আমাদের অ্যাটলিস্ট কোনো ইয়ে থেকে, কোনো রেঞ্জ থেকে যদি 1:2 না হয়, 1:2 না হইলে কিন্তু আমরা সেই এন্ট্রি নেব না। আচ্ছা, 1:2 হবে, কিংবা 1:2 যে এখানে হবে, কিংবা 1:2 যে এখানে হবে না, সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে মনে রাখবেন, আপনি যখন এন্ট্রি নিবেন, সেই সময় এই ইউরোর সাথে যে কো রিলেটেড কারেন্সি আমি বলছি, সেই কোনো কারেন্সির নিউজ আছে কিনা। আপনি এন্ট্রি নেওয়ার সময় নিউজের দিকে অবশ্যই মনে রাখবেন যে নেক্সট নিউজ, এই কারেন্সির নেক্সট নিউজ আবার কখন আছে, এটা মনে রাখবেন। আপনি এন্ট্রি প্লেস করতেছেন খালি একবারে মানে ইমোশনাল হয়ে যেন এখানে এন্ট্রি প্লেস করে দিয়েন না। অবশ্যই আপনাকে নিউজের দিকে নজর রাখতে হবে যে এই সময় কোনো নিউজ আছে নাকি, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা, একটা রেঞ্জ কিন্তু আপনি অলরেডি মিস করছেন, সুতরাং এইখানে কিন্তু আর আপনি 1:2 এক্সপেক্ট করতে পারেন না। কারণ একটা রেঞ্জ থেকে আপনাকে এনাফ একটা প্রফিট দিছে, আপনি সেটা মিস করছেন। তো এই ধরনের যখন মিস করবেন, পরবর্তীতে আবার রেঞ্জ একটা আসে, সেই রেঞ্জ থেকে যখন আপনি এন্ট্রি নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু 1:2 হওয়ার পসিবিলিটি অনেক কম, অনেক কম থাকে। এইখান থেকে যদি আপনি এন্ট্রিটা প্লেস করতেন, যদি এই যে এই ব্রেকআউট থেকে যদি এন্ট্রিটা প্লেস করতেন, তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা প্রফিট এখানে দিয়ে দিয়ে গেছে মার্কেট, তাই না? 1:2 যদি আমরা অ্যাটলিস্ট রাখি, 1:2 দিছে, দেওয়ার পরে আমরা ধরেন যে প্রফিট বুক করে নিলাম, তারপরে এখানে আবার সেই একটা রেঞ্জ দেখাচ্ছে, এই যে এখানে আরেকটা রেঞ্জ দেখাচ্ছে এই জায়গায়। তো এই যে এই জায়গায় আরেকটা রেঞ্জ দেখানো মানে কি? মানে হলো মার্কেট স্লো ডাউন হওয়া, অথবা মার্কেট আরেকটা নিউজ অথবা সেশনের জন্য ওয়েট করা, অথবা মার্কেট রিভার্স করা। যখনই আরেকটা রেঞ্জ দেখাচ্ছে, তখন আপনি ক্লোজ করে দিলেন। তো এরকমভাবে একটা রেঞ্জ যদি মিস করেন, একটা রেঞ্জ যদি মিস করেন, পরবর্তী রেঞ্জ থেকে যদি আপনি এন্ট্রি নিতে যান, তাহলে 1:2 হওয়ার পসিবিলিটি অনেক কম। যদি আপনি 1:2 এর নিচে ট্রেড করতেই না চান, তাহলে এই রেঞ্জ থেকে আপনাকে এন্ট্রি নেওয়া যাবে না। আপনি এই প্রথম এন্ট্রিটা মিস করছেন, মানে প্রথম এন্ট্রির যে রেঞ্জটা ছিল সেটা মিস করছেন, মানে আপনি আর এখানে এন্ট্রি নিতে পারবেন না। কিন্তু এখানে একটা কথা থাকে যে, এই যে ধরেন যে যেই সেশন ব্রেক থেকে আমি এই এন্ট্রিটা নিতে যাচ্ছি, এই রেঞ্জ থেকে যে আমি নেব, এইখানে যে সেশন ব্রেকের রিজনটা ছিল, ধরেন হাই ইম্প্যাক্ট নিউজ, আমার কাছে ছিল হলো হাই ইম্প্যাক্ট নিউজ, মানে 3 স্টার, 3 স্টার নিউজ, হ্যাঁ, 3 স্টার দেওয়া নিউজ ছিল। এবং সেই নিউজে দেখাইছে ইউরো সুপার স্ট্রং, অনেক ইউরো স্ট্রং। তাহলে ইউরো যদি স্ট্রং হয়, এবং আমার যদি হাই ইম্প্যাক্ট নিউজের কারণে যদি সেশন ব্রেক হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী যে একটা অপরচুনিটি আমি পাবো, পরবর্তীতে একটা রেঞ্জ যে আমি পাবো, সেই রেঞ্জ থেকে আমি এন্ট্রি নিতে পারি। সেখানে আমি 1:2 এক্সপেক্ট করতে পারি, 1:2 অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারি। যদি সেটা ডিপেন্ড করবে কোন নিউজে আমার সেশন ব্রেক হলো, সেই নিউজটা হাই ইম্প্যাক্ট কিনা। যদি হাই ইম্প্যাক্ট নিউজের কারণে, অথবা শকিং নিউজের কারণে, শকিং নিউজ আপনারা জানেন শকিং নিউজ কাকে বলে, আমি আগের ভিডিওতে দেখেছি। তো শকিং নিউজের কারণে অথবা হাই ইম্প্যাক্ট নিউজের কারণে যদি সেই সেশন ব্রেকটা হয়, তাহলে একটা অপরচুনিটি যখন আপনি মিস করবেন, পরবর্তী অপরচুনিটি থেকেও আপনি 1:2 এক্সপেক্ট করতে পারেন। এখন যদি দেখেন
ভুলবশত আপনি এটা এই কোনো কিছুই চিন্তা করেন নাই, কোনো কিছু না ভেবে আপনি এখান থেকে একটা এন্ট্রি নিছেন, নেওয়ার পর আপনার আপনি টিপি দিয়ে রাখছেন 1:2, টিপি আপনি দিয়ে রাখছেন 1:2, কারণ টিপি হিট করার আগেই আমাকে রেঞ্জ দেখাচ্ছে, তাহলে এখানে আমার করণীয় কি? আমি তো একটু আগেই বললাম, যদি এরকম রেঞ্জ আবার একটা দেখায়, যদি আপনি এই সেকেন্ড যে অপরচুনিটি সেখান থেকেই আপনি এন্ট্রি নিছেন, আপনি আরেকটা রেঞ্জ আপনাকে সামনে দেখাচ্ছে, তাহলে আপনি অর্ডার ক্লোজ করে দেন, অথবা আপনার এই যে এসএলটা নিয়ে এর নিচে রেখে দেন। যদি আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে উপর দিকে যাবে, আর আপনার টিপি দিবে, অথবা যদি মার্কেট যদি রিভার্স করে ওই সময় অন্য কোনো যদি নিউজ থাকে, অথবা নিউজ ছাড়াও তো মার্কেট মুভ করে, তাই না? নিউজ ছাড়াও মার্কেট মুভ করে। তো নিউজ ছাড়া মার্কেট মুভ করে, তাহলে সেই মুভগুলোতে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি, কিভাবে এক্সিট হতে পারি, সেইটা আমার অ্যাডভান্স কোর্সের ভিতরে আছে। সেই অ্যাডভান্স কোর্স রিলেটেড সেই বিষয়গুলো, যে নিউজ দেখাচ্ছে যে মার্কেট উপর দিকে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত আসলে এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করলো মার্কেট, মানে মার্কেট রিভার্স করতেছে, কিন্তু রিভার্সের কোনো ইকোনমিক ক্যালেন্ডারে কোনো নিউজ নাই, তাহলে এই রিভার্স থেকে কিভাবে আমি একটা সেল এন্ট্রি নিতে পারি, সেটা আমার অ্যাডভান্স কোর্সের ভিতরে আছে। যদি আপনারা অ্যাডভান্স কোর্স মানে করতে চান, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউব এই ভিডিও নিচেও হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে যেহেতু আমাদের ফাউন্ডেশন কোর্স, বিগিনার লেভেলের কোর্স, তাহলে এখানে এই চিন্তা করা যাবে না যে এখান থেকে যে আবার ডাউনে মুভ করতেছে, অথবা নিউজ ছাড়াও যে মুভ করে সেখানে আমরা কীভাবে এন্ট্রি নেব। তাই যেহেতু আমরা এখানে বিগিনার লেভেলে একটা কোর্স শিখতেছি, তাহলে বিগিনারের ভাবেই আমাদেরকে হাঁটতে হবে। আমাকে এখানে অ্যাডভান্স অ্যাডভান্স বিষয় চিন্তাই করা যাবে না। আমি যতটুকু জানি ততটুকুর ভিতরে আমাকে থাকতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। এখন এই জায়গায় হয়তো আপনারা ইউটিউবের অন্য কোনো ভিডিও, অন্য কোনো স্ট্র্যাটেজি নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করে মানে করার চেষ্টা করতে পারেন, এই ধরনের কাজ যেন করেন না। কারণ একটা স্ট্র্যাটেজি, সেটাকে ওই স্ট্র্যাটেজির ভেতরেই রাখবেন, ওই স্ট্র্যাটেজি নিয়ে, ওই থিওরি নিয়ে, ওই কোর্স নিয়ে অন্য কোনো কোর্সের সাথে মানে একত্রিত করে, যে আপনি মনে করবেন যে এটা দুইটা মিলায় তাহলে অনেক বড় একটা প্রফিট আমি করব, এই দুইটা মিলায় যদি আমি এন্ট্রিগুলো নিই, এই দুইটা মিলায় যদি আমি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু ভুল করবেন। এইখানে আপনার এন্ট্রি, এইখানে একটা অপরচুনিটি দিয়ে গেছে, তারপরে এখানে একটা দিছে, এবং দেওয়ার পর আমাকে রেঞ্জ দিছে। এখন আমি যদি এন্ট্রি এখানে নিয়ে থাকি, এখানে আমাকে ওয়াটার ক্লোজ করে দিতে হবে, অথবা আমার এখানে প্রফিট বুক করতে হবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। তো এখন আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই উদাহরণগুলো দেখে আসলে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা কিন্তু ব্যাক টেস্ট অবশ্যই করবেন এই উদাহরণগুলো নিয়ে, তা না হলে কিন্তু কোনো লাভ হবে না। বারবার আমি বলতেছি, ব্যাক টেস্ট ছাড়া এখানে কিচ্ছু করতে পারবেন না, কিছু করতে পারবে না। আচ্ছা, এখন আমি একটা সেলের দিকে দেখাই, যে আমি সেল নেব। হ্যাঁ, ধরেন যে এইটা আমার সেশন ব্রেকের পর, এটা আমার আম, আহ, কি বলে, এইটা আমার পুল ব্যাক, সেশন ব্রেকের পর এটা আমার পুল ব্যাক। যদি আমি এটাকে পুল ব্যাক ধরি, পুল ব্যাকের পরে তো আমাদের সেই রেঞ্জ এখানে কোনো কিছুই দেখায় নাই। আচ্ছা, তারপর আবার এই একটা পুল ব্যাক, এই 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 যে পুল ব্যাকের পরে এখানে একটা রেঞ্জের মতো মনে হচ্ছে, কিন্তু আমার তো বায়ার, এখানে যেহেতু আমি সেল এন্ট্রি নেব, তাহলে এখানে তো আমাকে বায়ারদের উইকনেস দেখাইতে হবে, তাই না? বায়ারদের উইকনেস, তারপর সেলারদের স্ট্রেংথ আমাকে দেখাইতে হবে। তো এই তার মানে কি, মানে এই জায়গা থেকে যে বিগ প্লেয়াররা সেল করছে, তারা যদি মার্কেটে আবার ফিরে আসে, তারা যদি ওই যে এই প্রাইসে যদি ইন্টারেস্টেড হয়, তাহলেই তারা মুভ করবে, মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে। এখন দেখেন, এই পুল ব্যাকে আমি কোনো রেঞ্জ পাইলাম না, এই পুল ব্যাকে একটা রেঞ্জ পাইলাম, কিন্তু আমি বায়ারদের উইকনেস দেখতে পারলাম না, মানে আমি জানি না যে মার্কেট নিচে যাবে কিনা। আচ্ছা, তারপরে দেখেন বায়াররা এই পর্যন্ত আসার পর মার্কেট কিন্তু সেলার আবার নিচের দিকে নিয়ে আসছে মার্কেটকে। এখন কি আমার প্রিভিয়াস বায়ারের চেয়ে, এই যে বায়ার ক্যান্ডেলের চেয়ে সেলারদের স্ট্রং মনে হচ্ছে? মনে হচ্ছে যে বায়ারদের চেয়ে সেলাররা স্ট্রং। তাহলে এই সেলারদের স্ট্রেংথের পর আমরা যখন দেখবো সেলারদের একটা স্ট্রেংথ, এই স্ট্রেংথের পর আমাকে ওয়েট করতে হবে রেঞ্জের জন্য। এখানে ক্লিয়ার একটা এন্ট্রি আছে, ক্লিয়ার এন্ট্রি। যখন আপনারা বুঝতে পারবেন না, তখন আপনারা এন্ট্রি নিয়েন না। যখন মার্কেট অনেক অপরচুনিটি দিবে আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য, অনেক অপরচুনিটি দিবে, আপনি বুঝবেন না, আপনি এন্ট্রি নিয়েন না। শুধু শুধু লস করে তো লাভ নাই। এই জন্য বলতেছি, প্র্যাকটিস করলে তখন সব জায়গাগুলো আপনি ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাই রেঞ্জ, এটাই রেঞ্জ, এখান থেকে আমি এন্ট্রি নিতে পারবো, তখন আপনি এক্সপার্ট হবেন। এবং এই এই কোর্স দিয়ে, এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অনেক দূর আগানো সম্ভব, আপনারা যদি প্র্যাকটিস সঠিকভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে এই সেলারদের স্ট্রেংথ দেখছি আমরা এখানে। হ্যাঁ, সেলারদের স্ট্রেংথ দেখছি, এই যে বায়াররা যতটুকু মার্কেটকে তুলছে, লাস্ট ক্যান্ডেলটা দেখেন, সেই অনুযায়ী সেলাররা অনেক স্ট্রং এখানে। এবং তারপরেই আমাকে একটা রেঞ্জ দিছে, এবং এই রেঞ্জের ভেতরে আমার লিকুইডিটি সুইপ, যে ক্যান্ডেলগুলো কিন্তু আছে, তাই না? তারপর এইটাকে যখন ক্রস করছে মার্কেট, এই জায়গা থেকে হবে আমার এন্ট্রি। এখন এই জায়গা থেকে যখন আমার এন্ট্রি হবে, যদি মনে করেন যে আপনি টিপি না দেন, যদি ওইটা ফলো করেন, যে আমি এন্ট্রি নেব নেক্সট, সরি, টিপি টিপি দেবো হলো আমার নেক্সট ইয়ের সময়, নেক্সট আরেকটা রেঞ্জ অথবা চ্যানেলের সময় আমি টিপি দেবো। হ্যাঁ, তাহলে এই জায়গায় আসে হলো আপনার টিপি, এই যে এই জায়গায়,
এইখানে হলো আসে আপনার টিপি। এই জায়গায় একটা রেঞ্জ আমি দেখতে পারতেছি, এইখানে এই পর্যন্ত হয় হলো আপনার টিপি। যদি আপনার টিপি মানে ম্যানুয়ালি যদি আপনি ক্লোজ করতে চান, তাহলে এখানে একটা রেঞ্জ দেখাইছে, এখানে আপনি অর্ডার ক্লোজ করে দিবেন। অথবা আমাদের টার্গেট কি 1:2, আমাদের টার্গেট মিনিমাম 1:2, এটা হলো 1:2, এই পর্যন্ত আমাদের টার্গেট। খুব সুন্দর কিন্তু একটা মুভ দিছে মার্কেট এখানে। তো এইরকম মুভ অনেক দিবে, যেখানে আপনি বুঝবেন না সেখানে আপনি এন্ট্রি নিয়েন না। এখন দেখেন এই জায়গায় যে আপনি এন্ট্রিটা যদি মিস করেই যান, আবার এই পরবর্তী রেঞ্জে যদি এন্ট্রি নিতে যান, এই ক্ষেত্রে কিন্তু কতটুকু দেয় দেখেন। এখানে যদি আমি নেই একটা এন্ট্রি নিয়ে, যদি আমার এসএল থাকে এইটার এই লিকুইডিটি সুইপের নিচে, তাহলে আমার কি 1:2 হয়? প্রায় 1:2 হয়। দেখেন আরেকটা কিন্তু 1:2 দিয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ, তো এইভাবে আপনাদেরকে সামনের দিকে আগাইতে হবে। যখন দেখবেন রিস্ক, একটা অপরচুনিটি মিস করছেন, পরবর্তী অপরচুনিটিতে আপনি এন্ট্রি নিয়েন না, আপনি অন্য চার্টে যান, অন্য জায়গায় যান। হয়তো ধরেন যে এরকম হতে পারে যে প্রথম প্রথম অবস্থায় সারাদিনে একটা এন্ট্রি পাইলেন না আপনি, এরকম হতে পারে। আপসেট হওয়া যাবে না, আপসেট হওয়া যাবে না, প্র্যাকটিস করতে হবে। আর মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত, আপনার ডিপোজিট কত। যদি $200 হয়, আপনি $200 দিয়ে কিন্তু একদিনে $1000, $500, $100 ইনকাম করতে পারবেন না। এই ধরনের এক্সপেকটেশন রাখেন না। আপনি যদি মনে করেন $200 আছে, এখান থেকে তো ভালো একটা মুভ দিছে, এই জায়গায় যদি আমি 1:5 কিংবা বড় লটে যদি ট্রেড দিতাম, এখানে যদি আমি বড় লটে ট্রেড দিতাম, তাহলে তো অনেক টাকা আসতো। এই ধরনের চিন্তা ভাবনা করেন না, কারণ বড় লটে যখন ট্রেড দিতে যাইবেন, তখন কিন্তু আপনার এসএলটাও বড় হবে। যদি এসএল দেয় কোনো কারণে, যদি এসএল হিট করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো। তা আপনার প্রতিদিন আপনি ট্রেড কয়টা করবেন এবং প্রতিদিন রিস্ক কত ডলারের নেবেন? $200 আপনার আছে, প্রতিদিন রিস্ক আপনার ধরেন $10। এখন $10 যদি আপনার রিস্ক হয়, সেই $10 কি আপনি ট্রেড একটা করবেন? যদি দুইটা করেন কিংবা তিনটা করেন, সেই অনুযায়ী ভাগ করেন। যদি সেখানে আপনার প্রত্যেকটা ট্রেডের যদি এসএল হয় আপনার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অনুযায়ী $3 কি $4 যদি হয়, কিংবা $5, $10 দিয়ে ধরেন যে দুইটা ট্রেড আপনি করবেন, $5 যদি হয়, আর এই জায়গায় যে আপনি এন্ট্রিটা নিচ্ছেন, এইখানকার এসএলটা যদি সেই আপনার $5 বেশি হয়ে যায়, হ্যাঁ, যদি মনে ধরেন যে এখানে $10 হলো, তাহলে কিন্তু এই এন্ট্রির পর আপনি আর কোনো এন্ট্রি নিতে পারবেন না। হ্যাঁ, এটা যদি এসএল হিট করে, পরবর্তীতে আর কোনো এন্ট্রি আজকে নিতে পারবেন না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এই বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করবেন। যদি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। মার্কেটে প্রফিট করা বড় না, টিকে থাকা বড়। টিকে থাকলে আপনার প্রফিট হবেই, টিকে থাকতে হবে। তো টিকে থাকতে হবে কি দিয়ে? আমাদের রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের মাধ্যমে। তো $200 এন্ট্রি দিয়ে তো আমি $50 রিস্ক নিয়ে একটা ট্রেড নিতে পারি না। হ্যাঁ, নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি $200 ইনভেস্ট করলাম, আমি প্রতিদিন $50 রিস্ক নিয়ে আমি ট্রেড করব, সেটা করতে পারেন, সেটা আপনার চয়েস। যদি $50 রিস্ক নিয়ে ট্রেড করেন, যদি মনে করেন যে আমি 5টা ট্রেড করবো কি 3টা ট্রেড করবো 2টা ট্রেড করবো, সেই অনুযায়ী $50 ভাগ করে নেন। প্রত্যেকটা ট্রেডে আপনার কত আসে আসে এসএল। যদি দুইটা ট্রেড করেন, তাহলে $25 প্রত্যেকটা ট্রেডে, সেই অনুযায়ী আপনি লট সাইজ চেঞ্জ করেন। আপনি যদি মনে করেন যে 0.01 মানে 1 সেন্টে এখানে যদি একটা এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আপনার আসতেছে ধরেন $10, এসএল আসতেছে $10, তাহলে আপনি এখানে কি করবেন? তাহলে 0.02 নেন, তাহলে $20 হলো। $20 আপনি যদি $50 লস করতে চান, ডেইলি যদি দুইটা ট্রেড নিতে চান $50, তাহলে $25 করে প্রত্যেকটা ট্রেডের আপনার রিস্ক। তো তাহলে $25 করে যদি রিস্ক হয়, তাহলে সেই সেই অনুযায়ী আপনার এসএল 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 ধরেন যে আপনার এখানে 10ই হলো, $10। তাহলে এখানে আপনার কি করবেন? $25 করার জন্য এখানে আপনাকে আপনার লট সাইজ পরিবর্তন করতে হবে। আপনার এসএল সব সময় একই রাখবেন, কিন্তু আপনার যে লট সাইজ, সেই লট সাইজের মাধ্যমে সেটা কন্ট্রোল করবেন। এসএল সবসময় ওই $10 রাখবেন, $20 হলে $20 রাখবেন, $25 হলে $25 রাখবেন, এর উপরে যাবেন না কোনো সময়। কিন্তু সেই ক্ষেত্রে যদি এখানে আপনার $10 হয়, আপনি দুইটা ট্রেড নেবেন, $25 করে এক একটা রিস্ক নেবেন, তাহলে এখানে তো $10 হচ্ছে। তাহলে আপনি এটা ম্যানেজ কীভাবে করবেন? এটাকে তখন আপনি লট সাইজ বাড়ায় দিবেন। লট সাইজ বাড়ায় দিয়ে আপনি এখানে $25 পর্যন্ত, অথবা $20 $22 যাই আসুক, এটা $25 উপরে যাওয়া যাবে না আবার। সেইভাবে আপনি লট সাইজ চেঞ্জ করে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। তো এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি মার্কেটে টিকে থাকা শেখেন আগে, টিকে থাকা শেখেন, তারপরে লাভ আপনার এমনি হবে যদি আপনি টিকে থাকতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে ধরেন আপনি ব্যাক টেস্ট করলেন, আপনার মোটামুটি উইনিং রেশিও ভালো, আপনি তারপর ডেমো প্র্যাকটিসও করলেন। ব্যাক টেস্টের পরে অবশ্যই ডেমো প্র্যাকটিস করবেন, কারণ ডেমো প্র্যাকটিস করলে আপনি লাইভ প্র্যাকটিস করতে পারতেছেন। আর ব্যাক টেস্ট করলে তো প্রিভিয়াস মার্কেটে টেস্ট করতেছেন। তো আপনি ডেমো প্র্যাকটিসেও দেখলেন আপনার উইনিং রেশিও ভালো, ব্যাক টেস্টে উইনিং রেশিও ভালো ছিল। এখন আপনি মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন। আচ্ছা, ইনভেস্ট করতে যাচ্ছেন, প্রথমে আপনি $200 ইনভেস্ট করবেন। হ্যাঁ, মনে রাখবেন যে $200 যে ইনভেস্ট আপনি করতেছেন,
আপনি বিগিনার, আপনি শুরু করতেছেন মাত্র, আপনার কিন্তু এই $200 ধরেই লস হতে পারে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন, যেন ওই $200 লস হইলে আপনার ভেতরে মানে যেন কষ্ট না হয়, আপনার মনে যেন কষ্ট না পান। এইরকমভাবে মানসিক প্রস্তুতি নিয়ে তারপর কিন্তু এই মার্কেটে আসতে হবে। মানসিক প্রস্তুতি কি নেবেন প্রথম অবস্থায়, যে $200 আমি ইনভেস্ট করতেছি, $200ই আমার লস হতে পারে। আচ্ছা, এই বিষয়টা আগে থেকে প্রিপেয়ার হবেন যে আপনার $200 লস হতে পারে। এখন $200 পর যদি দেখেন যে হ্যাঁ, আমি ইনভেস্টের পর আমার এই এন্ট্রিগুলো কাজ করতেছে, আমি সারাদিনে 3টা এন্ট্রি নিলে একটা এসএল যাচ্ছে, 5টা এন্ট্রি নিলে 2টা এসএল যাচ্ছে, এরকমভাবে আপনি প্রফিট করতেছেন, টিকে 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 থাকতে পারতেছেন, তখন সেই ক্ষেত্রে আপনি বুঝতে আপনি আপনার নিজের ভেতরে যে পরিবর্তন আসছে, আপনি যে এখন মোটামুটি একটা প্রফিটেবল ট্রেডার, সেটা চিন্তা করতে পারেন যে না, এখন আমাকে টিকে থাকার পাশাপাশি ইনকামও করতে হবে। আমি যে মার্কেটে শুধু টিকেই থাকতেছি তা না, আমি টিকেও আছি, আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের মাধ্যমে, প্লাস আমার ইনকামও হচ্ছে। হ্যাঁ, তখন আর কিন্তু ওই $200 যে আপনার লস হবে সেই ভয়টা কিন্তু আপনার ভেতর আর থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি দেখতেইছেন আপনার প্রোগ্রেস আপনার চোখের সামনে, মোটামুটি ইনকাম করতেছেন আপনি। আচ্ছা, আমার এই স্ট্র্যাটেজি, এই থিওরি, এই কোর্সের বিষয়বস্তু কিন্তু ফ্রি না। আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। আমি কিন্তু পেইড কোর্সই করছি। হ্যাঁ, আর টাকা দিয়েই আমাকে কোর্স করতে হয়েছে। সেইটাই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসে ফ্রি দিলাম। কেন দিলাম ফ্রি? কারণ হলো এই যে আমাদের ইউটিউবে যে মানে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া স্পেশালি যে ইউটিউব, ফেসবুকে এইসব নানান রকমের দেখি যে সব মেন্টর নানান রকমের দেখি এন্ট্রি স্ট্র্যাটেজি কোর্স শিখাচ্ছে, হ্যান্ড শেখাচ্ছে, ত্যান শিখাচ্ছে। এটা করার পর দিন শেষে আমরা থাকি হলো লসে। কিন্তু এই সমস্ত কিছু দেখে আমি নিজেও স্ক্যামের শিকার হয়েছি। আমিও টাকা দিয়ে কোর্স করতে যায় দেখি যে ইউটিউবে যা শিখায় তাই শিখায় আমাদেরকে ছেড়ে দিছে। এই ধরনের অবস্থা কিন্তু আমার সাথেও হয়েছে। হ্যাঁ, তো আপনারা যেন এইসব মানে স্ক্যামারদের তালে পড়িয়া নিজেদের সর্বনাশ না করেন। এই যে টাকা দিয়ে কোর্স করবেন আবার ইনভেস্ট করবেন, করে নিয়ে দেখা যায় যে সম্পূর্ণটাই আপনার লস হলো। আপনি যেটা ইনভেস্ট করলেন সেটাও লস হলো, যে টাকা দিয়ে যে কোর্স করছেন সেটাও লস হলো। তো এই ধরনের ক্ষতির সম্মুখীন যেন আমরা কেউ না হই। হ্যাঁ, এই কারণেই, এই লক্ষ্যেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা এবং আমার এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আপনাদেরকে। হ্যাঁ, এখন যদি কারোর অ্যাবিলিটি থাকে যে না, আমি একটা মেন্টরের প্রয়োজন, মেন্টরের গাইডের প্রয়োজন, এবং আমার এই ভিডিও সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখার পর যদি মনে হয় যে আমার কাছ থেকে কোনো কিছু শেখার আছে, কোনো কিছু পাওয়ার আছে, আর তারপরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যান, আমার যে পেইড স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলেন, আমি কেমন শিখাই, তারা কি আসলে নতুন কিছু শিখতে পারতেছে, নাকি এই গতানুগতিক যেসব আমরা সারাক্ষণ চোখের সামনে ভাসে যে ইউটিউবে শর্ট ভিডিওগুলোতে, তারপর টিকটকে শর্ট ভিডিওগুলোতে যেগুলো আমাদের চোখের সামনে ভাসে সেগুলোই শিখতেছি, নাকি নতুন কিছু পাচ্ছি, এমন কিছু পাচ্ছি যেগুলো আমরা কোনো সময়ই ফ্রিতে পাই নাই, ইউটিউবে পাই নাই, কোনো শর্ট ভিডিওতে পাই নাই, এইসব বিষয়বস্তু একেবারেই নতুন, এরকম কোনো কিছু পাচ্ছি কিনা আপনি যাচাই বাছাই করেই আমার কাছে আসতে পারেন, নির্দ্বিধায় আসেন। যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে নক দেন, যে কোনো সময় আপনি কোর্স স্টার্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। সেই প্রসেসটা আমি একটু আগেই বলে দিলাম আপনাদেরকে, যে প্রসেসটা কি আমার আমার কাছে ভর্তি হওয়ার। আর আমার কোর্স ডিটেল, ফি কোনটা কত, সমস্ত কিছু আমার হোয়াটসঅ্যাপে নক করলেই আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এই ভিডিওগুলি, আমার এই কোর্সটা যদি আপনাদের সামান্য একটু উপকারে আসে তাহলে ভালো লাগবে। আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। কেউ যেন এর মিসগাইড না হয়, কেউ যেন মার্কেটে এমনি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, ওয়াটার ব্লক দেখে, ট্রেন্ড লাইন দেখে বাই সেল না করে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন কোনো স্ক্যামারের কাছে কোর্স করতে না যায়, কোর্স করতে যে 15,000 20,000 টাকা লস না করে বসে, আবার 20-25 হাজার টাকা মার্কেটে দিয়ে ইউটিউব থেকে শিখেও অনেকে অনেক টাকা লস করে ফেলে। আমার কাছে প্রায় হোয়াটসঅ্যাপে আপনারা দেন, স্ক্রিনশট দেন আপনাদের ব্রোকারের অ্যাকাউন্টে, অনেক টাকা লস করেন আপনারা, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত লস করছে। হ্যাঁ, আর একটা কথা, আমি প্রত্যেক শনিবারে চেষ্টা করি, প্রত্যেক শনিবারে আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে, প্রত্যেক শনিবারে আমি লাইভে আসি। সেই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, লাইভে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আমার ভিডিও রিলেটেড, ওকে, আমার কোর্স রিলেটেড, কোশ্চেনগুলো যেন আমার কোর্স রিলেটেড হয়। তো সেই প্রশ্ন আমাকে সরাসরি করবেন, আমি সাথে সাথেই আপনার সেদিনই লাইভেই আপনাকে আমি বুঝাই দেবো যে এটা এইভাবে না এইভাবে। আর যদি মনে করেন যে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে আপনারা হোমওয়ার্ক দিবেন, আমার গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করলে সবার হোমওয়ার্ক কিন্তু আমি দেখি, কে ফ্রি কে পেইড সেটা কিন্তু আমি দেখি না, সবার হোমওয়ার্কই আমি দেখি। আপনারা হোমওয়ার্কও দিতে পারেন আমার গ্রুপে অ্যাড হয়ে। আর যদি মনে করেন যে পেইড কোর্স করবেন, সেটাও তো বলে দিলাম, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম লিঙ্ক সব কিছু আছে। আরেকটা কথা, যে আমি এর পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো সেটা একটা এন্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যেটা আপনাদেরকে অলরেডি আমি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং দেখাইছি, কিভাবে বস করে, কিভাবে চোখ করে, সেটা দেখাইছি। তো সেটার উপরে একটা এন্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে আসবো, এবং পরবর্তীতে এই যে কোর্সটা আমি আপনাদেরকে ফ্রি দিলাম, এর যদি কোনো আপডেট থাকে,
কোনো নতুনভাবে যদি বোঝানো যায় আপনাদেরকে, আরও সহজভাবে যদি বোঝানো যায়, আরও শর্টকাট ওয়ে যদি থাকে, যেমন শর্টকাট ওয়ে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে মার্কেট যদি এরকম একটা সেশন হাই সেশন লো থাকে এবং সেই কারেন্সি যদি ধরেন যে ইউরো স্ট্রং থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি একটা ফলস ব্রেক দেখি নিচের দিকে, আমাকে কিন্তু মার্কেট তো যাওয়ার কথা উপর দিকে, কিন্তু নিচের দিকে যদি এরকম একটা ফলস ব্রেক দেখি, তার পুল ব্যাক থেকে আমি সেই এন্ট্রিটা নিতে পারি। এরকম যে শর্টকাট যদি কোনো ওয়ে থাকে আপনাদের এই ফাউন্ডেশন কোর্সের ভিতর, সেই বিষয়গুলো নিয়েই আমি ভিডিওতে আসব। তো ভিডিওগুলো কেমন লাগলো, এই সম্পূর্ণ সিরিজটা সম্পূর্ণ কোর্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, কারণ আমি আপনাদের তো উপকারের জন্যই ভিডিওটা দিছি। আমি চাই নাই কাউকে মিসগাইড করার জন্য, আমি চাই নাই কারোর ক্ষতি করার জন্য। আমি ফ্রিতে, আমি পেইড যে কোর্সটা করছি, আমি মানে টাকা খরচ করেই তো কোর্সটা করতে হয়েছে আমাকে, সেটাই আমি আপনাদেরকে ফ্রিতে দিলাম। যদি এতটুকু উপকারে আসে আপনাদের এই ভিডিওগুলি, এই কোর্সের সিরিজের সব ভিডিওগুলি, তাহলে শুনলে ভালো লাগবে। এই জন্য আপনারা কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর কমেন্ট যদি পারেন কমেন্ট করেন। আমার ফেসবুক পেজটা ফলো করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাকেও একটু সাপোর্ট করেন আপনারা। আমি তো ফ্রিতেই দিলাম আপনাদেরকে, তা আপনাদের কাছ থেকে তো কিছু পাওয়ার আশা করতে পারি আমি। হ্যাঁ, সেই হিসেবে বললাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর প্রত্যেক মাসে আমি 2টা থেকে 3টা ভিডিও দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, কারণ আমি খুব ব্যস্ত থাকি, ট্রেডিং নিয়ে খুব ব্যস্ত থাকি, প্লাস আমার পেইড স্টুডেন্ট আছে, তাদের ক্লাস নিতে হয়। এই সমস্ত বিষয়ের কারণে আমার এই ভিডিওগুলো দিতে আসলে খুব দেরি হয়। এই জন্য মাসে 2টা কি 3টার বেশি ভিডিও হয়তো আমার দেয়া সম্ভব হবে না। চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আর প্রতি শনিবারে তো আমি লাইভে আসি, লাইভে কথা হবে। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে লাইভে সরাসরি প্রশ্ন করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। খোদা হাফেজ।